এসএসসি, এইচএসসি, অনার্স এন্ড মাস্টার্স বা অনার্স নাও যদি করে, বিএ, এমএ, এই 4টা পরীক্ষায় পাশ করে 4টা A4 সাইজের কাগজ জোগাড় করছে। মাথায় কিন্তু বেসিক লিটারেসি আর নিউমারেসির বাইরে আর কিছু নেই। কিন্তু মোটা দাগে আমি একেবারে এই সিস্টেমের মানুষ হিসেবে দায়িত্ব নিয়েই বলছি, আমি খুব সিগনিফিকেন্ট কিছু এখনো হতে দেখিনি যাতে করে আমাদের শিক্ষার মানের উন্নতি হতে পারে। আমরা যেটা বলছি সেটা করছি না। মা বাবারা ওই যে উপদেশ অপেক্ষা দৃষ্টান্ত ভালো, আমরা তো মুখস্থ করেছি, ওটা তো আসলে মাথায় নিইনি, আমরা প্রসেস করিনি ভেতরে। আমরা কিন্তু সন্তানদেরকে অনেক ভালো ভালো উপদেশ দিই, কিন্তু নিজেরা সেটা প্র্যাকটিস করি না অনেক ক্ষেত্রে। খুব কম পরিবারই আপনি পাবেন যেখানে ছোট ছেলেমেয়েরা দেখেছে তার বাবার হাতে একটা বই, তার মায়ের হাতে একটা বই। এটা খুব রেয়ার একটা কেস। যতখানি তাদেরকে A+ পাওয়ানোর জন্য এফোর্ট দেই, তার ফ্র্যাকশন অফ এফোর্টও কি আমরা দেই যে একটা মানুষকে পরিপূর্ণ আসলে মানুষ বানানোর জন্য বা ভালো মানুষ বানানোর জন্য? এটা তো আমার মনে হয় ইদানিং এমন হয়েছে, ওটা কারোর ভাবনাতেই নেই যে আমরা তো এমনিতেই মানুষ, আবার মানুষ হওয়ার কি আছে, শুধু যদি তুমি এগিয়ে যাও, অন্যদেরকে মেরে কেটে ল্যাংম্যাজ যেভাবে পারো এগিয়ে যাও, এই অ্যাপ্রোচে যদি আমরা থাকি তাহলে সত্যিকার অর্থে আমাদের ছেলেমেয়েরা একদম মানুষ হবে। আমরা একটা শিশুকে নিয়ে যদি দুই পাশ থেকে দুই পক্ষ আলাদাভাবে টানতে থাকি তাহলে ওর কিন্তু গতি শূন্য। তো আমরা কিন্তু ওরকম একটা কখনো কখনো দেখতে পাই যে গতি শূন্য হয়ে যায়। স্কুল তাকে একভাবে নিচ্ছে, পেরেন্টস আরেকভাবে নেওয়ার চেষ্টা করছে, মাঝখান থেকে সে কনফিউজড হয়ে যে জায়গায় ছিল সেখানেই আছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি অন্যরকম কথার নতুন একটি পর্বে। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন সুদেব কুমার বিশ্বাস ভাইয়া। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? হ্যাঁ, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো, অনেক ভালো আছি ভাইয়া। আজকে আপনাকে পেয়ে আরো ভালো লাগছে। থ্যাংক ইউ। বিকজ আমরা সিমিলার কিছু গোল নিয়ে কাজ করছি, সিমিলার কিছু কাজ করছি। ভাই আপনি এক্সপার্ট, সো আমিও মানে জানার চেষ্টা করছি প্রতিনিয়ত। হ্যাঁ ভাই, আপনি তো এডুকেশন নিয়ে কাজ করছেন, বিশেষ করে প্যারেন্টিং নিয়ে, তারপর হচ্ছে আর্লি এডুকেশন নিয়ে, এবং আপনি স্পেশালাইজড ট্রেনার, ফ্যাসিলিটেটরও বটে, এবং আপনার বেশ কিছু লেখা বইও আছে। সো এই সব কিছু নিয়ে আপনার কাজ। ছোট করে যদি ভাই শুরুতে আপনার কাজের পরিধিটা সম্পর্কে জানতে চাই, যে কাদেরকে নিয়ে এবং কেন কাজ করছেন। আচ্ছা, প্রথমত আমার পেশাগত জায়গা থেকে বললে আমি আমার কাজের অভিজ্ঞতা 21 বছর হয়ে গেল। তো 21 বছরের পুরোটাই হলো এডুকেশন নিয়ে, মানে শিক্ষা নিয়ে। আর শিক্ষা নিয়ে যদি বলি কাজ, সেই কাজের ক্ষেত্রে কয়েক ক্যাটাগরি মানুষ চলে আসে। প্রথমত শিক্ষক, অভিভাবক, শিশু, শিক্ষার্থী, এরা তো অবশ্যই। এদের সবাইকে নিয়েই আমার আসলে কাজ। তো এর মধ্যে অনেক বেশি আমি কাজ করেছি শিক্ষকদের সাথে, এবং শিক্ষকদের সাথে কাজ করলে কিন্তু তখন স্কুলের সাথে কাজ করছি। তো সেটা করতে গিয়েই আমাদের কাজের অংশও সেটা ছিল, বা আমি নিজেও আরো বেশি ফিল করেছি যে শুধু শিক্ষকের সাথে কাজ করে বা শুধু স্কুলের সাথে কাজ করে স্টুডেন্টদের মধ্যে বা শিক্ষার্থীদের মধ্যে বিশেষ কোনো পরিবর্তন আনাটা খুব ডিফিকাল্ট। কারণ হলো অভিভাবক যদি বাদ পড়ে যায়, ওই যে ত্রিভুজের 3টা সাইড, তো একদিকে টিচার্স অ্যান্ড স্কুলস, আরেকদিকে স্টুডেন্টস, আরেকদিকে হলো পেরেন্টস অ্যান্ড ফ্যামিলি। তো আমি পেরেন্টসকে যদি সম্পূর্ণ আমার সিনের বাইরে রাখি তাহলে কিন্তু আসলে আমি যাই করছি না কেন, যত ভালো কিছুই করি, যত ভালো মানের টিচার ট্রেনিংয়ে দিই না কেন, সেটা কিন্তু ইফেক্টিভ হয় না। তো সেইখান থেকেই আমার মানে পেশাগত জায়গা থেকে এবং আমার পার্সোনাল রিয়েলাইজেশন থেকে আমি তখন থেকেই এই বিষয়টা নিয়ে সচেতন, এবং একই সাথে মানে শিক্ষকদের সাথে কাজের পাশাপাশি আমি পেরেন্টসদের সাথে কাজ করেছি, এখনো করছি। এবং বলতে পারেন যে এখন যখন আমি অনেকটা মানে ফ্রিল্যান্সিং কাজ করছি, তখন এই পেরেন্টিং এবং পেরেন্টসদের সাথে কাজ, বিভিন্ন বিষয় নিয়ে, এইটাতে আমি অনেক বেশি ফোকাস করছি। কারণ আমি বুঝতে পারছি যে এই জায়গাটা অনেকখানি আনট্যাপড। অনেক শিক্ষকদের সাথে কাজের সিস্টেমেটিক ওয়েতে হচ্ছে গভর্নমেন্টের মাধ্যমে, বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে, কিন্তু পেরেন্টসদের সাথে কাজ এটা আসলে আমাদের সিস্টেমিক লেভেলে কিন্তু খুব একটা নেই। হয়তো মানে বিভিন্ন প্রতিষ্ঠান করছে তাদের মতো করে, তাও হয়তো সীমিত, খুবই সীমিত, এবং আমি বলবো মোস্টলি হয়তো সেটা অ্যাডহক বেসিসে, একেবারেই তাদের ইমিডিয়েট নিড ফুলফিল করার জন্য। কিন্তু মিড টার্ম, লং টার্ম গোল মাথায় রেখে কিছু ওরকম আমার অন্তত জানা নেই এরকম। আমিও দেখিনি। আচ্ছা, এই আর কি। তো ভাইয়া, এখানে একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট আপনি টাচ করেছেন, যে আমাদের পড়াশোনার মধ্যে আমরা হচ্ছে কেবল স্টুডেন্টের উপরে হচ্ছে অনেক বেশি ফোকাস করি, এবং সেটা করার চেষ্টা করি টিচারের মাধ্যমে, প্যারেন্টসদেরকে হচ্ছে ইনভলভ করি না। সো এটা তো একটা দিক গেল, এই দিকটাতে হয়তো আমরা একটু ডিটেইলসে আসবো। বাট ওভারঅল যদি বলি ভাইয়া, আপনি তো অনেক লম্বা সময় ধরে একদম বাংলাদেশের এডুকেশন সেক্টর নিয়েই কাজ করছেন। সো এখানে মোটা দাগে গুড সাইড, ব্যাড সাইড আপনি কি কি দেখতে পান? আচ্ছা,
গুড সাইড একটা হলো যে অ্যাক্সেস টু এডুকেশন, এটা আগের যে কোনো সময় তুলনায় বেড়েছে। নাম্বার অফ স্কুলের কথা যদি বলি সেটা হুম। বেড়েছে। আগে যেরকম 10 মাইল দূরে হেঁটে গিয়ে স্কুলে যেতে হতো, বা হাঁটার রাস্তাও ছিল না, না। নদী পার হয়ে বা মাঠের ভেতর দিয়ে যেতে হতো জলকাদা পার হয়ে। তো সেই জায়গাগুলো এখন রাস্তাঘাট হয়েছে, স্কুল হয়েছে অলমোস্ট প্রত্যেকটা গ্রামেই, হুম। রিমোট কিছু এরিয়া বাদ দিলে প্রত্যেকটা গ্রামেই একটা করে প্রাইমারি স্কুল আছে। তার মানে অ্যাক্সেস টু এডুকেশন এটা বেড়েছে নিঃসন্দেহে। আরেকটা যেটা মানুষের অ্যাফোর্ডেবিলিটি অন্য যেকোনো সময়ের তুলনায় বেড়েছে। শিক্ষার পেছনে যদি কিছু ব্যয় করতে হয়, সবাই যদিও না, তারপরেও মানে অন অ্যান এভারেজ যদি বলি আগের তুলনায় বেড়েছে। তার মানে মা-বাবারা এখন শিক্ষার জন্য মানে ছেলেমেয়েদের শিক্ষার জন্য ব্যয় করতে পারেন। হুম। তো এই বিষয়গুলো হয়েছে, এবং স্কুলগুলোও জরাজীর্ণ যে স্কুল একসময় ছিল, আমি যে প্রাইমারি স্কুলে পড়েছি, টিনের ঘর, ইলেকট্রিসিটি ছিল না। সেই জায়গাগুলোতে এখন পরিবর্তন এসছে। এখন অনেক দৃষ্টিনন্দন প্রাইমারি স্কুলও আছে, সরকারি প্রাইমারি স্কুলও। এবং মানে এই সমস্ত ফেসিলিটির জায়গা থেকে কিন্তু আগের তুলনায় অনেক ভালো হয়েছে। এটা হলো ভালো দিক। হুম। আর আমি যেটা বলবো, খারাপ বলব না। আমি বলব যে এখনো মানে অনেক উন্নতি করার জায়গা রয়ে গেছে। গ্যাপ রয়ে গেছে। গ্যাপ রয়ে গেছে। সেটা হলো যে মানের প্রশ্নে, শিক্ষার হুম। মানের প্রশ্নে। শিক্ষার মান নিয়ে কিন্তু আমরা মোটামুটি সবাই এটা নিয়ে সবসময় আলোচনা হয়, এবং আমি যেহেতু শিক্ষা নিয়ে কাজ করি, আমিও ভাবি, আমি লিখি বিষয়গুলো নিয়ে। মানের জায়গা থেকে কিন্তু এখন আমরা অনেক পেছনে পড়ে আছি। এবং অদ্ভুত একটা ব্যাপার হলো, এই মানকে ভালো করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে, বিভিন্ন রকমের আলোচনা হচ্ছে, দেশি বিদেশি এক্সপার্টদের নিয়ে বিভিন্ন রকমের সলা পরামর্শ করা হচ্ছে। কিন্তু মোটা দাগে আমি একেবারে এই সিস্টেমের মানুষ হিসেবে দায়িত্ব নিয়েই বলছি, আমি খুব সিগনিফিকেন্ট কিছু এখনো হতে দেখিনি, যাতে করে আমাদের শিক্ষার মানের উন্নতি হতে পারে। মান নিয়ে আমরা অনেক কথা বলছি। ইভেন যদি আমি স্পেসিফিক্যালি প্রাইমারি এডুকেশনের কথাই বলি, হুম, হুম। আমাদের সেক্টর প্রোগ্রাম আছে। এখন হলো সেক্টর প্রোগ্রাম 4 শেষ হচ্ছে এই জুনের মধ্যে। সেক্টর প্রোগ্রাম 5, যেটা পিডিপি বলে, প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম 4 শেষ হয়ে যাচ্ছে। 5 শুরু হবে এই জুলাই থেকে। তো এখানেও কোয়ালিটিতে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। কোয়ালিটিতে চেঞ্জ আনার জন্য অনেক রকম আলাপ আলোচনা করা হচ্ছে। আমি জানি না কতটুকু হবে। কিন্তু এই জায়গাটা না একটা বিরাট, আমি বলব আরেকটা আনট্যাপড এরিয়া। আমরা অনেক কথা বলছি, অনেক আলোচনা করছি। কিন্তু খুব বস্তুনিষ্ঠ এখনো কিছু করতে পারিনি, যাতে করে সত্যিই আমাদের শিক্ষার যে মান সেটার উন্নতি হয়, এবং সেটা অনেক বেশি ইনক্লুসিভ হয়। মানে শুধু শহরের মানুষ না, শুধু ধনী মানুষ না, যারা আর্থিকভাবে পিছিয়ে আছে, যারা হুম, অনেক হুম, বেশি হুম। রিমোট এরিয়াতে থাকে, সুবিধাগুলো থেকে যারা একটু দূরে, তারাও যেন এই সুবিধাটা পায়, সেই জায়গাতে যেতে আমাদের এখনো অনেক দূর বাকি। তো ভাইয়া ধরেন আমি ধরলাম যে এখনো যে বেশ কিছু গ্যাপ আছে। হুম, হুম। সব হয়তো খুব অল্প সময়ের মধ্যে মিট করা সম্ভব না। একদম না। বাট যদি প্রায়োরিটি করতে বলি, হুম, হুম। যে সবচেয়ে আসলে বেশি প্রায়োরিটি এখন কোন জায়গাটায় দেওয়া দরকার মানের উন্নয়ন যদি আমরা চাই, তাহলে কি বলবেন? আচ্ছা। আ যেহেতু প্রাথমিক শিক্ষা হলো শিক্ষার ভিত্তি, আমি হুম। বলব সবার আগে মানে প্রত্যেকটাতেই টাচ করতে হবে। কিন্তু শুরুটা করতে হবে প্রাইমারি থেকে। এবং আমি একটা স্পেসিফিক একটা এক্সাম্পল হুম, দিই। হুম, হুম। আমরা আমাদের দেশে প্রাথমিক শুরু করেছি। ক্লাস 1 এ ওঠার আগে ওরা আরো ১ বছর পরে। এখন ২ বছর করার প্রক্রিয়া চলছে, যে হুম, পিডিপি হুম, 5 হুম, হুম। যেটা। এটার মাধ্যমে ১ বছর থেকে ২ বছর উন্নীত করা হবে সারা দেশে। একটা প্ল্যান আছে, ধাপে, ধাপে হবে। আ আমাদের দেশে প্রাইমারি স্কুলে যারা ভর্তি হয়, ক্লাস 1 এ যারা ভর্তি হয়, সঠিক পার্সেন্টেজটা বলা মুশকিল। রাফলি বলা যায় যে 50% তারা হলো প্রি প্রাইমারির অভিজ্ঞতা নিয়ে ক্লাস 1 এ ভর্তি হয়। হুম, হুম। বাকি 50% হলো সরাসরি ক্লাস 1 এ ভর্তি হয়। আমি একেবারে নিজে মাঠ পর্যায়ে গিয়ে এই বিষয়টা সচেতনভাবে খোঁজ নিয়ে আমি যেটা বলতে পারি, যারা প্রি প্রাইমারিতে ভর্তি হয়, প্রাক প্রাথমিক ভর্তি হয়, এরা মূলত একটু কম্পারেটিভলি একটু সচেতন পরিবারের সন্তান। আচ্ছা। তো সচেতন পরিবারের সন্তান মানে হয়তো একটু সামর্থ্যবানও। তার মানে ওরা কিন্তু অটোমেটিক্যালি এগিয়ে আছে। হুম। তারপরে প্রাক প্রাথমিকে ১ বছর পড়ার পরে ওরা কিন্তু আরো বেশি এগিয়ে যায়। আর অন্য যারা সরাসরি ক্লাস 1 এ ভর্তি হয়, তারা কিন্তু অলরেডি পিছিয়ে থেকে শুরু করে। মানে তারা তো ওই ১ বছর পায়নি। না। ওই ১ বছরে যা কিছু শেখানো হয়েছে বা স্কুল রেডিনেস এর যে উপাদানগুলো সেখানে ছিল, বাকিদের কিন্তু এগুলো কিছুই নেই। প্লাস তাদের পরিবার কম্পারেটিভলি অসচেতন, অসচ্ছল। এই যে একটা পার্থক্য তৈরি হয় ক্লাস 1 থেকে, সেই হুম। পার্থক্যটা কিন্তু দিনকে দিন বড় হতে থাকে। এবং যারা ড্রপ আউট হয়, হয়তো একটু গবেষণা করলে খুঁজে পাওয়া যাবে। এই যারা মানে প্রি প্রাইমারির অভিজ্ঞতা না নিয়ে সরাসরি ক্লাস 1 এ ভর্তি হয়েছে, একটু পিছিয়ে ছিল, কয়েকদিন পরে আরো পিছিয়ে যায়। এরপরে যখন ক্লাস 2 পাস করার পরে পড়তে পারে না, ক্লাস 3 পাস করার পরে পড়তে পারে না, বেসিক লিটারেসি নিউমেরাসির ওই ধারণাটা তৈরি হয় না। এরা কিন্তু স্কুলে তখন আর তাদের ভালো লাগে না। এরাই ড্রপ আউট হয়ে যায়, এবং আল্টিমেটলি বঞ্চিত হচ্ছে এরাই।
তা আমি বলবো যে মানে এই গুরুত্ব যেহেতু নাম্বার 1 প্রায়োরিটি যদি সেট করতে হয়, আমাদের স্কুল সিস্টেমটা এমন করা দরকার যাতে করে শুরু থেকে সবাই সমান সুযোগ পায় এবং সবাই সমান সুযোগ পেয়ে যার স্কুলে অ্যাক্সেস করাটা যার ইস্যু আছে তাকে স্কুলে অ্যাক্সেস করানোর জন্য যা করা দরকার সরকারের তাহলে সেই ব্যবস্থা থাকা দরকার। যদি নদী পার হয়ে কাউকে আসতে হয় 3-4 বছরের শিশুর পক্ষে তো সেটা খুব কঠিন ব্যাপার, তাহলে নদী পার হয়ে যদি আসার বিষয়ই থাকে তাহলে স্কুলটাকে নদীর ওই পারে নিয়ে যাওয়ার দরকার। যদি স্কুলও না হয়, আমরা অনেক সময় শুধু স্কুল হিসেবে ভাবি, তো ওখানে তো একটা লার্নিং সেন্টার হতে পারে শুধুমাত্র ওই 2 বছর বা 1 বছরের জন্য। ওই 1 বছর তারা ওখানে পড়বে, বাই দিস টাইম তারা একটু বড় হয়ে গেল, তখন তারা স্কুলে আসবে। মোট কথা হলো সবার জন্য সমান সুযোগ, এই বৈষম্যটা যদি দূর করতে পারি শুরু থেকেই তাহলে এইটা সবার আগে, এবং বৈষম্য দূর করলেই তখন কিন্তু বৈষম্যটা না থাকলে পার্থক্যটাও কম হবে এবং প্রত্যেকে সমান সুযোগ পেয়ে আস্তে আস্তে উপরে উঠবে আর কি। একদম, মানে ভিত্তিটা যত মজবুত হবে পরবর্তীতে হচ্ছে জিনিসগুলো তত ইজিয়ার হবে। একদম। কিন্তু ভাইয়া আমি তো এটাও বলতে পারি যে এই জিনিসটা যদি ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে যে লেভেলের হচ্ছে টিচিং স্টাফ লাগবে এবং আমাদের হচ্ছে কোয়ালিটিফুল টিচার লাগবে, সেই ক্ষেত্রে আসলে করণীয় কি? এই ক্ষেত্রে করণীয় হলো, আমাদের দেশে তো মানুষ আছে, হ্যাঁ তৈরি মানুষ আছে কিনা সেটা একটা প্রশ্ন, আর তৈরি আমাদের করে নিতে হবে। আসলে আমাদের দেশে প্রচুর শিক্ষিত বেকার মানুষ আছে, আমরা যদি এবং আমাদের বাজেটেরও একটা বড় অংশ আনস্পেন্ড থেকে যায় প্রতি বছর, শিক্ষার ক্ষেত্রেও তাই থাকে। তো আমরা যদি পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করতে পারি, আমাদের সাপ্লাই আছে, তাদেরকে যদি আমরা তৈরি করে নিতে পারি তাহলে শিক্ষক সংকট কিন্তু থাকে না। এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় যেটা আমি আগেই বলবো বলে ভেবেছিলাম ভুলে গেছি, সেটা হলো আমাদের দেশে 65,000 প্লাস 65,000 সামথিং সরকারি প্রাইমারি স্কুল, আর বেসরকারি প্রাইমারি স্কুল কিন্তু রাফলি আমি বলবো 50,000-এর কাছাকাছি, মানে 45 থেকে 50,000। তার মানে প্রায় অর্ধেক কিন্তু বেসরকারি, সেটা এনজিও স্কুল হতে পারে, সেটা প্রাইভেট স্কুল হতে পারে, সেটা কমিউনিটি স্কুল হতে পারে। তো তার মানে সরকারি স্কুলের প্রায় কাছাকাছি সংখ্যক হলো বেসরকারি স্কুল, এবং এই যে বা কিন্ডারগার্টেন এই জাতীয় স্কুল, এই স্কুলগুলোর জন্য কিন্তু কোনো রকম কোনো সুবিধা নেই। বিশেষ করে যদি বলি টিচার ট্রেনিং, এখানে কিন্তু টিচার ট্রেনিং এর কোনো ব্যবস্থাই নেই। আমি আমার ইউএসআইডি থেকে একটা প্রজেক্টে আমি সরাসরি কাজ করেছিলাম, মূলত এই কিন্ডারগার্টেন একেবারে আন্ডার প্রিভিলেজড এরিয়াতে যে কিন্ডারগার্টেন সেই স্কুলগুলোকে নিয়ে দেখেছি, তারা 10 বছর 20 বছর ধরে ওখানে কাজ করছেন, তাদের লিটারেলি কোনো ট্রেনিং নেই, সম্পূর্ণ কমন সেন্স দিয়ে এবং অন্যদেরকে করতে দেখেছেন যেভাবে সেভাবে করে তারা ক্লাসে পড়াচ্ছেন। তো এরকম স্কুলের সংখ্যা বাংলাদেশে কিন্তু ওই যে বললাম 45 থেকে 50,000, এর মধ্যে হয়তো আমি রাফলি যদি বলি 30,000 স্কুল আছে যেখানকার টিচার তারা জীবনে কোনোদিন কোনো ট্রেনিং পাননি। তো এইগুলো যদি আমি অ্যাড্রেস না করি, সবাই তো আমার দেশের সন্তান, এর মধ্যে কেউ হয়তো সরকারি প্রাইমারি স্কুলে পড়ছে, কেউ হয়তো ওরকম কোনো স্কুলে পড়ছে, তো ওখানে টিচারের কোনো ট্রেনিং এর ব্যবস্থা থাকবে না। সরকারি স্কুলে তাদের ট্রেনিং এর ব্যবস্থা আছে, সেখানেও তো মান নিয়ে অনেক প্রশ্ন আছেই। তাহলে মান নিয়ে প্রশ্ন কেন? দেখেন এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো, স্কুল যদি পারফর্ম ভালো না করে আমরা সবার আগে শিক্ষককে দায়ী করি। আসলে এটা তো একটা টোটাল সিস্টেম, একটা 360 ডিগ্রি একটা সিস্টেম এখানে কাজ করে। তো আমি শুধু শিক্ষককে দায়ী করলে কোনোদিন এই সমস্যার সমাধান হবে না। টোটাল সিস্টেমের কোথায় কোথায় গ্যাপ আছে সেটাকে আইডেন্টিফাই করা প্রথমে, তারপরে যদি অ্যাড্রেস করতে পারি তাহলে আসলে এই সমস্যার সমাধান করা সম্ভব। যে কোনো একটা পক্ষকে দায়ী করে আসলে সমাধান হবে না। হ্যাঁ, মানে দায়ী করে তো আসলে হচ্ছে সমাধানে পৌঁছতে পারবো না, আমাদেরকে সমাধানটা খুঁজতে হবে, রুট কজটা আগে অ্যানালাইসিস করতে হবে। আর এটার সাথে আসলে ডিপ রুটেড আরেকটা কোশ্চেন ভাইয়া থেকে যায়, সেটা হচ্ছে যে ধরলাম কেউ একজন আমাদের দেশের যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা সেটার মোটামুটি সবগুলো ধাপ পার করে আসলো, তারপর সে হয়তো ক্যারিয়ারের দিকে যাচ্ছে। এই সময়টাই এসেও আমরা হচ্ছে রিয়েল লাইফ স্কিল যেগুলা এবং হচ্ছে প্রফেশনাল স্কিল যেগুলা, সেখান থেকে আমাদের স্টুডেন্টদেরকে অনেক দূরবর্তী অবস্থায় পাই। সো মাঝখানে গ্যাপটা অনেক বেশি। যেমন যে কোনো সময় আমার গত বেশ অনেক বছরের যেটা এক্সপেরিয়েন্স, যে আমি যদি কোনো সার্কুলার দেই, ম্যাক্সিমাম টাইমে আমি যেগুলো সিভি পাই সেই সিভিটাই আসলে হচ্ছে পরিপূর্ণ না। কাজ দেওয়া তো দূরের কথা, আমি তাকে সিভি দেখে যে তার প্রতি আমার একটা আগ্রহ তৈরি হবে যে হ্যাঁ আমি তার সাথে দুদণ্ড কথা বলি, সেটাই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তৈরি হয় না। সো এই যে একটা শিক্ষা ব্যবস্থার ভিতর দিয়ে বের হওয়ার পরেও কাজে যাওয়ার বেলায় তার প্রচুর গ্যাপ থেকে যাচ্ছে, এই বিষয়টাকে আসলে কিভাবে দেখেন? আচ্ছা, এটা তো অনেক বড় একটা প্রশ্ন এবং এটা মানে আমার খুবই ভাবনার একটা জায়গা। প্রথমে আমি একটা বাস্তব একজনের অভিজ্ঞতার কথা শেয়ার করি। তো উনি ইন্টারভিউ বোর্ডে ইন্টারভিউ নিচ্ছেন, ফাইন্যান্স গ্র্যাজুয়েট যারা তাদেরকে, মানে ফাইন্যান্স অফিসার রিক্রুট করা হবে এরকম একটা ইন্টারভিউ। তো ওখানে প্রশ্ন, মানে মৌখিক আলাপচারিতা শুরু করার আগে চেক বই থেকে একটা চেক বইয়ের ফটোকপি এটা নিয়ে ওনার সামনে দেওয়া হচ্ছে, আপনি এটা একটু ফিল আউট করুন। তো
উনি বললেন যে অধিকাংশ ক্যান্ডিডেট দে ডোন্ট নো হাউ টু ফিল আউট আ চেকবুক। তার মানে ব্যাংকের একটা চেক বই লিখতে গেলে কোত্থেকে শুরু করতে হয়, এটা তো প্র্যাকটিক্যাল একটা বিষয়। অফকোর্স। সে হলো হয়তো অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সে বা ম্যানেজমেন্টে অনার্স মাস্টার্স করে এসছে, কিন্তু একটা চেক বই কিভাবে লিখতে হয় এই অভিজ্ঞতাটা তার নেই। এই ছোট্ট একটা ঘটনা দিয়ে কিন্তু বুঝতে পারি যে আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা কতটা প্র্যাকটিক্যাল। সে হয়তো হাই ক্লাস থিওরি পড়ে এসছে, দেশ বিদেশের কোথায় কি হয় না হয় সেই সম্পর্কে সে থিওরিটিক্যালি পড়ে এসছে, মুখস্থ করে পরীক্ষায় লিখে A+ পেয়ে এসছে, কিন্তু বাস্তবে কাজ করার জন্য যে স্কিল দরকার, তার নলেজ হয়তো খানিকটা আছে, কিন্তু স্কিলের জায়গা থেকে একেবারেই মানে তেমন কিছু দেওয়া হয়নি। তখন আমাদের শিক্ষা ব্যবস্থাটাই অনেক বেশি থিওরি নির্ভর। এবং থিওরির মধ্যেও আরো কি হয় যে হয়তো উন্নত দেশে যেটা যেটা 30 বছর 40 বছর আগে সিলেবাস ছিল, যেটা পড়ানো হতো, আমাদের দেশে এখনো সেটাই পড়ানো হচ্ছে। আবার পড়ানোর স্টাইলও তো অনেক বেশি সেকেলে, অনেক বেশি মানে পরীক্ষা নির্ভর, মুখস্থ নির্ভর, এবং পরীক্ষায় নম্বর পাওয়া, গ্রেড পাওয়া দিয়েই তো কথা। তো সেইটা কিন্তু এখনো রয়ে গেছে। এবং এর মধ্যে কোনো ডিসিপ্লিনে এটা আরো বেশি, কোনো ডিসিপ্লিন হয়তো অনেকখানি এগিয়ে গেছে, তো কোনো ডিসিপ্লিনকে আরো বেশি। তার মানে স্কিল আসলে তৈরিই হচ্ছে না। এবং ওই যার কথা বললাম যে ইন্টারভিউ বোর্ডে উনি সবাইকে দিতেন এবং বেশিরভাগই এটা লিখতে পারতেন না, উনিই বলছিলেন যে আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা এমন জায়গায় চলে গেছে, সেটা হলো প্রত্যেকে 4টা A4 সাইজের কাগজ জোগাড় করছে। মানে একটা এসএসসি, এইচএসসি, অনার্স অ্যান্ড মাস্টার্স, বা অনার্স নাও যদি করে, বিএ, এমএ, এই 4টা পরীক্ষায় পাশ করে 4টা A4 সাইজের কাগজ জোগাড় করছে। মাথায় কিন্তু বেসিক লিটারেসি আর নিউমারেসির বাইরে আর কিছু নেই। মানে উনি খুব মানে ওইভাবে বলছিলেন। তো এটা যদি বাস্তবতা হয়, এবং আমি অনেকখানি বলবো যে এটাই আসলে আমাদের বাস্তবতা। যারা এক্সেপশনালি ভালো করছে, হয়তো তারা ব্যক্তিগত আগ্রহে অনেক কিছু শিখে নিয়েছে, কিন্তু আমাদের ব্যবস্থাগত জায়গা থেকে মোটামুটি আসলে এটাই। এবং আরো একটা জিনিস কি আমাদের এডুকেশন সিস্টেম থেকে কমপ্লিটলি মিসিং না, সেটা হচ্ছে যে আমরা যতখানি তাদেরকে A+ পাওয়ানোর জন্য এফোর্ট দেই, তার ফ্র্যাকশন অফ এফোর্টও কি আমরা দেই যে একটা মানুষকে পরিপূর্ণ আসলে মানুষ বানানোর জন্য বা ভালো মানুষ বানানোর জন্য? এটা তো আমার মনে হয় ইদানিং এমন হয়েছে, ওটা কারোর ভাবনাতেই নেই যে আমরা তো এমনিতেই মানুষ, আবার মানুষ হওয়ার কি আছে। তো এরকম একটা ব্যাপার কাজ করে আর কি। তো এবং দেখেন এখানে এই যে আমাদের সময়েও ছিল কম্পিটিশন, এখনো কম্পিটিশন, এখন আরো অনেক বেশি। আমরা যখন হেলদি কম্পিটিশন থাকলে সেটা ভালো কথা, কিন্তু আমি যখন আনহেলদি কম্পিটিশনের মধ্যে নিয়ে যাই, মানে কতটা শিখেছে সেটা আমি একেবারেই কনসিডার করছি না। মানে পরীক্ষায় A+ পেয়েছে কিনা বা অন্যদের থেকে ভালো করেছে কিনা, যদি A+ও পায় তবুও আমার মন খারাপ হয় যদি বাকিরা A+ এর মধ্যে আবার নম্বরে একটু এগিয়ে থাকে। তো ব্যাপারটা হয়ে গেছে অন্যের সাথে কম্পেয়ার করা। অন্যরা যদি একটু খারাপ করে, তার থেকে আমি একটু ভালো করলে মনে করছে যে আমি অনেক ভালো করে ফেলেছি। তো সত্যিকারের শেখা কতটা হচ্ছে, সত্যিকারের স্কিল কতটা মানে ওরা অর্জন করতে পারছে, সেই জায়গায় কিন্তু আসলে ফোকাসই নেই। এবং দেখেন ওই যে আগেও যেটা বলছিলাম যে ইউনিভার্সিটি লেভেলে যদি আসেন, অধিকাংশ ডিপার্টমেন্টেই, মানে আমার যতটুকু জ্ঞান বুদ্ধি, আমি যতটুকু খোঁজ খবর রাখি, ওই যে থিওরিটিক্যাল পড়াশোনা, তো নানান রকমের যে এক্সপোজার, তো সেই এক্সপোজারটা কিন্তু তাদের নেই। মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলা, পাবলিক স্পিকিং থেকে শুরু করে সফট স্কিলের যে জায়গাগুলো আছে, এগুলো ইউনিভার্সিটিতে পড়ে যদি এগুলো অর্জিত না হয়, তাহলে ইউনিভার্সিটিতে পড়ার তো আসলে বিশেষ মানে হয় না। শুধু তো এই সাবজেক্টটা জানলেই হচ্ছে না, তার তো আরো অনেক কিছু জানতে হয়। সেই প্র্যাকটিসটা কিন্তু ভীষণ রকমেরই কম। এবং এরকম যদি চলে, এবং এই সুবাদেই আমি যদি আরেকটা রিক্রুটমেন্ট রিলেটেড আরেকটা, আপনি যেহেতু এই প্রশ্নটাই করেছিলেন, আরেকটা এক্সাম্পল দিই। আমার না কৌতূহল ছিল, এক পর্যায়ে আমি এটা নিয়ে একটা স্টাডি শুরু করেছিলাম, পরে ওটা শেষ করা হয়নি। এনিওয়ে, স্টাডিটা ছিল যারা গ্র্যাজুয়েট, ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট, তারা যে সাবজেক্টটা পড়েছে আর বাস্তব জীবনে যে কাজ করছে, তো এটার মধ্যে মিল কতটা আছে। প্রথমত যারা তাদের সাবজেক্ট রিলেটেড কাজেই আছে, তাদের কাছ থেকেও শুনেছি যে হয়তো 10% 20% কাজে লাগে, বাকিটা কাজে লাগে না। ব্যাংকের একজন সিনিয়র কর্মকর্তার সাথে আমি আমার ইন্টারভিউ সুবাদেই আমি তাকে জিজ্ঞেস করলাম যে ব্যাংক তো এটা তো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের কাজ, তো আপনারা কেন ওপেন সব ধরনের গ্র্যাজুয়েটকেই নেন? সেখানে বাংলা থেকে পাশ করা যেরকম আছে, ইংরেজি থেকে পাশ করা, লিটারেচারতে আমার পরিচিত আমার বন্ধুরা অনেকে ব্যাংকে আছে, আবার বুয়েট থেকে পাশ করে ইঞ্জিনিয়ার, তাদেরকেও নিচ্ছেন আপনারা। এই যে এত ডাইভার্সিফাইড ব্যাকগ্রাউন্ড থেকে আপনারা নিচ্ছেন কেন ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ড থেকে নিচ্ছেন, অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড থেকে নিচ্ছেন না? তো ওনার একটা ইন্টারেস্টিং উত্তর ছিল, ওটা বলার জন্যই মূলত আমি এটার অবতারণা করলাম। উনি বললেন যে আসলে ইউনিভার্সিটি থেকে যারা পাশ করে, আমরা আসলে দেখি তাদের বেসিক লিটারেসি, নিউমারেসি, আর দেখি তারা কতটা স্মার্টলি কথা বলতে পারে আর কতটা লজিক্যালি চিন্তা করতে পারে। এর বাইরে আসলে আমরা কিছুই দেখি না। কারণ আমরা জানি তাদেরকে একদম শুরু থেকে শিখিয়ে নিতে হবে, ব্যাংকিংয়ের পুরো প্রসেসটা শুরু থেকে শিখিয়ে নিতে হবে। এবং ইন্টারেস্টিং একটা কথা উনি বললেন যে আমার অবজারভেশন বলে
ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরা কম্পারেটিভলি ভালো করে। আমি বলছি, এটা তো ইন্টারেস্টিং ব্যাপার, ফাইন্যান্স অ্যাকাউন্টিং এর থেকে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের এরা ভালো কেন করে? বললেন যে যেভাবে হোক না কেন তাদের সাবজেক্টের কারণে হয়তো বা তাদের অ্যানালিটিক্যাল স্কিল অন্যদের থেকে বেটার থাকে, এই কারণে লোন সেকশনে মূলত তাদেরকে অনেক বেশি নাকি দেওয়া হয়, এটা ওনার কথা। তো ব্যাপারটা খেয়াল করেন, এই ব্যাংকিং নিয়ে যে অনার্স মাস্টার্স করেছে সে ব্যাংকে গিয়ে ভালো কাজ করতে পারছে না, বুয়েট থেকে পাশ করেছে বা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে পাশ করেছে একজন ইঞ্জিনিয়ার, তিনি ভালো করছেন, অথচ এটা তার ডিপার্টমেন্টই না। তো আসলে এই হলো আমাদের শিক্ষার অবস্থা। হ্যাঁ, প্রচুর ডিসপ্যারিটি এখানে আছে ভাইয়া। যদি এখান থেকে একটু প্যারেন্টের দিকে যাই, একদম একজন প্যারেন্ট তো আসলে চান যে তার সন্তান ভালো করুক, ভালোভাবে পড়াশোনা শিখুক, ভালো ক্যারিয়ারে যাক। সো দেখা যায় প্যারেন্টরাও এটা আসলে যখন প্রশ্নটা করবো, হয়তো প্যারেন্টকে আমি এক পেশে আসলে দোষ দিতে পারবো না। সেটা হচ্ছে তারা যতটা না আগ্রহী থাকেন যে বাচ্চাটা A+ পাক বা পড়াশোনায় ভালো করুক, তারা কি আসলে হচ্ছে এই মোরালিটি কিংবা হিউম্যানিটি এই জিনিসটাতে আসলে এখন কি খুব একটা জোর দিচ্ছেন? কারণ একটা সময় ছিল যখন একটা বাচ্চাকে হচ্ছে একটা হোল ফ্যামিলি কিংবা হচ্ছে একটা কমিউনিটি মিলে রেইজ করতো। এখন সেই জিনিসটা আমরা আসলে শহুরে বাস্তবতায় তেমন একটা দেখতে পাই না। সো এই কথাটা এই কারণে আনলাম যে আমরা একটা মানুষকে যখন অনেক শিক্ষিত বানাচ্ছি, তার হাতে কিন্তু সুযোগও আছে যে অনেক বড় বড় দুর্নীতি করার কিংবা অনেক বড় বড় অন্যায় করার, যেটা একজন ইলিটারেট মানুষ কিন্তু চাইলেও করতে পারে না। সো ওই জায়গায় আসলে মোরাল বাউন্ডারিটা কিভাবে টানা যায় বা এই মোরালিটির বীজটা কিভাবে বপন করা যায়? কারণ বিপরীত চিত্রটা কিন্তু এখন আমরা অনেক বেশি দেখতে পাই যে সন্তান যখন হচ্ছে একটা সার্টেন স্টেজ পার করে ফেলে, তখন দেখা যায় যে বাবা মায়ের খোঁজ রাখছে না। এরকম বিভিন্ন খবর আমরা সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই প্রচুর দেখতে পাই, যেগুলো আমাদেরকে হয়তো অনেক সময় অনেক কষ্ট দেয়। তখন চিন্তা করতে আমরা বাধ্য হই যে আমরাও তো প্যারেন্ট, আমাদের তো এখন ছোট বাচ্চা কাচ্চা আছে। সো হোয়াট আর উই মিসিং? আচ্ছা, এটা খুব বড় একটা এরিয়া। আমি যদি একেবারে একটা পাশ থেকে শুরু করি, সেটা হলো আমার মনে হয় যে কোনো সময়ের তুলনায় এখন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে অনেক বেশি, আমরা হয়তো জেনে বা না জেনে, বুঝে বা না বুঝে অনেক বেশি স্বার্থপর হিসেবে বড় করছি। নিজের ভালোটা বুঝতে অনেক বেশি শেখাচ্ছি এবং সেটা শেখাতে গিয়ে এতটাই তাদেরকে স্বার্থপর করে ফেলছি বা এতটাই একটা টানেলের ভেতর দিয়ে নিয়ে যাচ্ছি, আশপাশে আর কি আছে ওদেরকে আমরা দেখার সুযোগটা দিচ্ছি না। যেমন ধরুন পড়াশোনার ক্ষেত্রেই যারা ভালো স্টুডেন্ট হয়, মা বাবারা তাদেরকে মানে সেই সন্তানদেরকে শেখাচ্ছে অন্যদের সাথে শেয়ার না করতে। শেয়ার করলে তো সে ভালো পেরে যাবে। মানে তুমি যেন ওদের থেকে ভালো হও, মানে তার জন্য যে কোনো কৌশল অবলম্বন করো, কিন্তু তোমার থেকে তোমার বন্ধুরা যেন বেশি নম্বর না পেয়ে যায় বা বেশি ভালো না করে ফেলে। তার মানে ওরা যখন একসাথে গ্রুপ ওয়ার্ক করবে, শেয়ার করবে, ওর মাথায় আছে মা তো বা বাবা তো বলে দিয়েছে যে এটা তোমার মধ্যে একটা ইউনিক আইডিয়া, এটা তুমি শেয়ার করবে না, নাহলে কিন্তু ও জেনে যাবে, ও তোমার থেকে বেশি নম্বর পেয়ে যাবে। এইরকম পেরেন্টিং যখন এই পর্যায়ে চলে গেছে, ওই যে বললাম একটা টানেলের ভিতর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তো সেক্ষেত্রে সন্তানটা কি হচ্ছে, তারা একাডেমিকলি ভালো করছে, ভালো রেজাল্ট করছে, কিন্তু ওই যে মানে সবাইকে নিয়ে চলা বা ওপেননেস, এটা ওর মধ্যে তৈরি হচ্ছে না। এবং ওই যে নিজের ভালো বুঝতে শেখানো হচ্ছে, স্বার্থপর হতে শেখানো হচ্ছে। এই স্বার্থপরতা এমনভাবে ওদের মধ্যে তৈরি হয়, মানে চারপাশে তো আসলে এই চিত্রই দেখতে পাচ্ছি। প্রথমত একাডেমিকলি কিভাবে আরো ভালো করা যায়, দরকার হলে অন্যকে ল্যাং মেরে কিভাবে এগিয়ে যাব, এরকম করে এরকম একটা অ্যাপ্রোচের ভেতর দিয়ে যায়। এরপরে যখন প্রফেশনে আসে, এই চিত্রটা আরো ভয়াবহ হয়ে যায়। এবং আমি আসলে আগে বুঝতে পারিনি, প্রফেশনে এসে আমার সময় আমি বুঝতে পেরেছি যে অফিসেও প্রচুর মানুষ আছেন যারা আপনাকে হেল্প করবেন, আপনাকে গাইড করবেন, শেখাবেন। আবার এমনও প্রচুর মানুষ আছেন প্রতিনিয়ত আপনাকে ল্যাং মারার জন্য একদম রেডি হয়ে আছেন। তার মানে এটা শুরু হয়েছে কিন্তু ওই প্যারেন্টিং থেকে, ওই শুরু থেকে, শৈশবের ওই সবাইকে ডিঙিয়ে এগিয়ে যাও বা যেভাবে নিজের ভালোটা বুঝতে শিখো। এবং নিজের ভালোটা আসলে ওরা এত ভালো বুঝতে শিখে যায়, ওরা কাউকেই চেনে না, এমনকি নিজের মা বাবাকেও চেনে না। এবং তার চিত্র এই যে কয়দিন আগে মিরপুরে যে একজন খুবই মানে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটলো, এরকম ঘটনা তো প্রায়ই ঘটে। তারপরে আমি কয়দিন আগেই আরেকটা ইন্টারভিউ দেখছিলাম, একজন মানে রিটায়ার্ড সচিব, উনি বৃদ্ধাশ্রমে থাকেন। তো ওনাকে জিজ্ঞেস করা হলো, ওনা খুব ইন্টারেস্টিং, এই জন্য আমি শেয়ার করতে চাচ্ছি। জিজ্ঞেস করা হলো যে আপনি তো খুবই উচ্চ শিক্ষিত মানুষ, বাংলাদেশের প্রেক্ষাপটে সব থেকে বড় জায়গায় আপনি চাকরি করেছেন, ওনার ছেলেমেয়েরা খুব প্রতিষ্ঠিত দেশে বিদেশে, আপনি কেন বৃদ্ধাশ্রমে? উনি তখন একটা কথা বললেন, আমার খুবই মনে দাগ কাটলো কথাটা। উনি বললেন যে আসলে আমি বড় পদে চাকরি করেছি, কিন্তু আমি না কোনোদিন নিজেকে মানুষ হিসেবে দেখতে পারিনি। বড় যারা তাদেরকে বস হিসেবে অন্যভাবে সমীহ করেছি, ছোট যারা তাদেরকে বকাঝকা তুচ্ছ-তাচ্ছিল্য করেছি, কাউকে না সত্যিকার অর্থে মানুষ হিসেবে দেখিনি। তো আমি প্রচুর অন্যায় করেছি জীবনে, মানুষ হিসেবে মানুষকে না দেখে, এখন তার শাস্তি ভোগ করছি।
মানে ওনার এই কথার কিন্তু আমরা যদি অন্য মানে আরেকটু মানে বিস্তৃতভাবে একটু চিন্তা করার সুযোগ করি, সুযোগ মানে নিতে চাই, সেই সুযোগ কিন্তু আছে। একদম একদম তাহলে ভাইয়া। বুঝতে পারছেন আমরা আমাদের এটা আমি বলবো যে এখানে প্রথমত প্যারেন্টিং স্টাইল অনেক বেশি দায়ী, এবং সামগ্রিকভাবে আমাদের সামাজিক অবক্ষয় বা মূল্যবোধের অবক্ষয়, সেই বিষয়গুলো তো আছেই। কিন্তু প্যারেন্টসদের এখানে একটা বিরাট ভূমিকা আছে, এবং মা বাবা হিসেবে যদি বা বৃহত্তর পরিবারে আরো যারা আছেন, দাদা দাদি নানা নানি, সবাই যদি এই জায়গাটাতে একটু সচেতন না হন, এই যে সবাই মিলে চলা, সবাই মিলে একসাথে চলা, সেই শিক্ষাটা যদি না দিয়ে শুধু যদি তুমি এগিয়ে যাও, অন্যদেরকে মেরে কেটে ল্যাংমেরে যেভাবে পারো এগিয়ে যাও, এই অ্যাপ্রোচে যদি আমরা থাকি, তাহলে সত্যিকার অর্থে আমাদের ছেলেমেয়েরা একদম মানুষ হবে না। মানুষ হবে মানে বড় কিছু হবে, ভালো আয় রোজগার করবে, দেশে বিদেশে সুপ্রতিষ্ঠিত হবে, পত্রিকায় নামও আসবে হয়তোবা, কিন্তু সত্যিকার অর্থে মানুষ হওয়া যেটা বলে সেটা কিন্তু হওয়াটা খুবই ভাই মুশকিল। আপনি তো প্যারেন্টিং নিয়ে কাজ করেন, সো এখনকার সময়ে এসে যদি আপনাকে বলতে বলা হয় যে মোস্ট কমন আপনি হচ্ছে প্যারেন্টিং মিস্টেক গুলো কি কি দেখতে পান? যেটা বললামই যে আমরা আসলে মানুষ হওয়ার শিক্ষাটা হুম, দিচ্ছি না, বা মোরাল এডুকেশন যেটা, ওইটা দিচ্ছি না। আরেকটা হলো যে আমরা যেটা বলছি সেটা করছি না মা বাবারা। ওই যে উপদেশ অপেক্ষা দৃষ্টান্ত ভালো, আমরা তো মুখস্থ করেছি, ওটা তো হ্যাঁ, আসলে হ্যাঁ। মাথায় নিইনি, আমরা প্রসেস করিনি ভেতরে। আমরা কিন্তু সন্তানদেরকে অনেক ভালো ভালো উপদেশ দিই, কিন্তু নিজেরা সেটা প্র্যাকটিস করি না অনেক ক্ষেত্রেই। আমরা এমন মা বাবা কি খুঁজে পাওয়া যাবে যারা সন্তানদেরকে শেখাননি যে বাবা একদম মিথ্যে কথা বলবা না, একদম এটা করবা না, ওটা করবা না। কিন্তু আমরা কিন্তু অহরহ মিথ্যে কথা বলছি। আর কিছু না হোক সন্তানদের সামনে সন্তানদের সামনেই, এবং ফোনে মিথ্যে কথা বলছি। আমরা সন্তানদেরকে শেখাচ্ছি খবরদার অন্যদের সাথে কিন্তু খারাপ ব্যবহার করবা না, বাজে টোনে কথা বলবা না, বা কোনো ব্যাড কমেন্ট করবা না। কিন্তু আমরা কিন্তু ওদের সামনেই ওভার ফোনে, অথবা আমরা মানে সামনাসামনি অন্যদের সম্পর্কে ব্যাড কমেন্ট করছি, আমরা অন্যকে সমালোচনা করছি। মানুষকে মানুষের পর্যায়ে না রেখে আমরা সেভাবে করে তাদের সম্পর্কে মন্তব্য করছি। তো বাসায় যারা কাজ করে, আমাদের কাজে হেল্প করে, তারা আছে বলেই তো আমাদের লাইফটা আরেকটু কমফোর্টেবল। সন্তানের সামনেই কিন্তু তাদেরকে বকাঝকা করছি। মানুষকে মানুষ না বলে অমুকের বাচ্চা, তমুকের বাচ্চা এসব বলে ফেলছি। তো সন্তানরা তো এগুলো থেকে বেশি শেখে, উপদেশ না দৃষ্টান্ত থেকে বেশি শেখে। তো আমরা কিন্তু এই দৃষ্টান্তগুলো অনেক বেশি তৈরি করি। তো এটা আমার কাছে মনে হয় একটা বড় গ্যাপ। আমরা যেটা বলি সন্তানদেরকে করতে, নিজেরা প্র্যাকটিস করি না, এবং ওরা হলো মডেলিংটা দেখে, ওরা উপদেশটা শোনে না। উপদেশ আসলে আমরা কেউই খুব একটা শুনি না বোধহয়, বরং ওই যে দৃষ্টান্তটা আমরা দেখি। তো এই দৃষ্টান্ত স্থাপন করা, এটা একটা বড় গ্যাপ আমার কাছে মনে হয়। আরেকটা গ্যাপ যেটা আসলে আমাদের মানে ওয়েস্টার্ন মানেই যে খারাপ না, ওয়েস্টার্ন অনেক ভালো কিছু আছে। অবশ্যই। কিন্তু আমরা ওয়েস্টার্ন ভালো কিছু যতটা নিই না একদম তা বলবো না, কিন্তু খারাপটাই না আমরা বেশি নিই। এই যে পরিবার থেকে মানে বৃহত্তর পরিবারের গণ্ডি থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা করে ছোট ছোট পরিবারে আলাদা করে বাঁচা, বা শুধু নিজের মতো করে চলা, এই প্র্যাকটিসটাও না আমাদের শিশুদেরকে ভীষণভাবে এফেক্টেড করছে। বা ধরেন ৩ ভাই, তার মধ্যে এক ভাই হয়তো একটু পড়াশোনা ভালো করে একটা ভালো চাকরি করে শহরে থাকে। তাদের সাথে বাকি যে গ্রামে যারা থাকে তাদের সাথে একটা স্পষ্ট পার্থক্য তৈরি হয়ে গেছে। এবং বড় ভাই যার সন্তান হয়তো এরকম একটু মানে একটু ভালো আছে, তাদেরকে কিন্তু শেখানো হয়, গ্রামে গেলেও তাদেরকে এরকম মানে আমি নিজেও এটা আমার শৈশবে ফেস করেছি। শেখানো হয় যে তোমার বাবা কিন্তু ওই চাকরি করবে, তোমার বাবাকে, তুমি কিন্তু এই স্ট্যাটাসের মানুষ, তুমি কিন্তু ওদের সাথে এরকম মিশতে পারো না, বা আলাদা করে দিচ্ছি আমরা। তো এটাও কিন্তু আরেকটা বড় গ্যাপ তৈরি করছে আরকি। মানে বৈষম্যের বীজটা হচ্ছে মনের মধ্যে ছোটবেলা থেকেই একদম। বপন করা হচ্ছে। শিশুরা তো বৈষম্য আসলে করতে শেখে না। আমরা ওদেরকে শেখাই। আমরা বলে দিই অমুকের সাথে মেশা যাবে, অমুকের সাথে মেশা যাবে না। হ্যাঁ, যেটা রিস্কি সেটা তো আমরা সচেতন করবোই সে ব্যাপারে। কিন্তু আমরা যখন ক্লাস মাথায় রেখে করি, সেটা তো তখন মুশকিল হয়ে যায় না? তো এরকম আরো অনেকগুলো বিষয় আছে যে জায়গাতে আমরা আসলে মানে ভালো প্যারেন্টিং করছি না। আরেকটা যেটা বলবো, এই যে পশ্চিমী প্রভাব, আ দেখেন এটা এই যেকোনো সময়ের তুলনায় এই সময় অনেক বেশি স্পষ্ট, এবং আমি মানে বাবা হিসেবে আমার যেহেতু ২ সন্তান আছে, একজন ক্লাস 9 এ পড়ে, একজন ক্লাস 3 তে পড়ে। আমি এটা অনেক বেশি এখন দেখতে পাই। আবার আমি যখন আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়ে পড়াশোনা করি, আমি মাস্টার্স করেছিলাম ব্র্যাক ইউনিভার্সিটি থেকে। আমি ওই ইনফ্লুয়েন্স অফ কার্টুনস অন প্রি-স্কুলারস, এটা ছিল আমার রিসার্চের বিষয়। আমি এটা আরো ১০-১২ বছর আগে করেছি। কিন্তু এখনো যেহেতু ওই গবেষণাটা করেছিলাম, মাথার মধ্যে ওটা আছে। একটা পরিষ্কার হিসাব আমার কাছে মনে হয়, যে শিশু বাংলাদেশে বাস করছে, কি শহরে কি গ্রামে, অনলাইন কনটেন্টের সুবাদে সে কিন্তু ফিজিক্যালি বাংলাদেশে থাকলেও মেন্টালি কিন্তু সে যদি জাপানিজ কনটেন্ট দেখে, মনে মনে সে বাস করে জাপানে। বেশিরভাগই তারা আমেরিকান বা ইউরোপিয়ান কনটেন্ট, ওয়েস্টার্ন কনটেন্ট দেখে, তারা কিন্তু মনে মনে ওই রকম একটা জায়গায় বসবাস করে। তার মানে আমাদের প্যারেন্টিং যদি
সেই অ্যানালগ এই যে পড়ে থাকে। আর আমাদের শিশুরা কন্টেন্টের সুবাদে, অনলাইনে অ্যাভেলেবল কন্টেন্টের সুবাদে তারা মানসিকভাবে বাস করছে আমেরিকাতে, ইউরোপে বা জাপানে বা অন্য কোনো উন্নততর কোনো একটা সামাজিক প্রেক্ষাপটে, তখন কিন্তু একটা বিরাট একটা পার্থক্য তৈরি হয়ে যায়। ওরা যেটা চায় আমরা সেটা বুঝতেই পারি না, বা ওরা যেটা চায় তার সব যে সঠিক চায় সেটাও না। প্রথমত আমাদের তো আসলে বোঝা দরকার ওরা কোন কোন জায়গায় আছে, ওদের জন্য আসলে কোনটা দরকার, বা কন্টেন্টে অ্যাক্সেস কতটুকু আমি দিব, বা ও কতটা ওরকম একটা বায়োবীয় একটা এক্সিস্টেন্সের মধ্যে বসবাস করবে। মানে এটা খুবই একটা মুশকিলের ব্যাপার না, যে যেখানে বাস করছে আশপাশের যে পরিবেশ, আশপাশের যে সংস্কৃতি, ওর মাথার মধ্যে কাজ করছে অন্য একটা সংস্কৃতি, কারণ দিনের একটা বড় অংশ সে অনলাইনে ব্যয় করে এবং ওই কন্টেন্টের সাথে তার বসবাস। এটা তো এখন একটা বড় চ্যালেঞ্জ, বিকজ একদম। আমি যদি আগের কথা চিন্তা করি, আজ থেকে 10, 15, 20 বছর আগের কথা, হুম। তখন কিন্তু এই গ্লোবাল এক্সপোজারটা ছিল না। একদম। এখন থাকার কারণে এবং আমাদের প্যারেন্টসদের মধ্যে ওই সচেতনতা তৈরি না হওয়ার কারণে যেটা হচ্ছে যে বাবা মা হয়তো নির্দোষ মনে ভাবছে যে কার্টুন মানে আর তেমন কি, কার্টুন মানে তো কার্টুনই, এখানে হয়তো জাস্ট ফান অ্যান্ড অ্যাক্টিভিটিস এরকম। বাট এখন কার্টুন বলতে তো আমরা যা বুঝি তার মধ্যে কার্টুন একটা ব্রডার টার্ম, এর মধ্যে হয়তো অনেক ধরনের ভাগ করা যাবে, যে অ্যানিমে যেগুলো আছে কিংবা আরো এই ধরনের কন্টেন্ট যেগুলো আছে, তার মধ্যে এমন কিছু সেন্সিটিভ কন্টেন্ট থাকে যেগুলো কোনোভাবেই আসলে সুস্থ মস্তিষ্কে বাচ্চাদেরকে কিন্তু ওই কন্টেন্টে এক্সপোজ করা উচিত না। বাট সেটা কিন্তু হয়ে যাচ্ছে এখন, অনেক প্যারেন্টস খেয়াল রাখছে না বা হচ্ছে সচেতন ভাবে এটা দেখছে না। সো এই যে ধরা যাক প্যারেন্টিং টার্মটাই আসলে হচ্ছে মানে বাংলাদেশে অনেকের কাছে অত ওয়াইডলি কিন্তু পপুলার না বা আন্ডারস্টুড না। এটা কোনো বাংলা শব্দই নেই, তার মানে কনসেপ্টটাই আসলে আমাদের এক্স্যাক্টলি ভাইয়া খুবই প্রপার একটা জিনিস বলেছেন। সো এই যে অনেক গ্যাপ যদি পড়ে যায়, দেন আসলে এই ড্যামেজ গুলো রিপেয়ার করার সিস্টেম কি? একজন প্যারেন্ট যখন হচ্ছে মনে করবে যে না আমি এখন সচেতন হতে চাই, আমি আসলে এখন এই ড্যামেজ গুলো রিপেয়ার করতে চাই, তার আসলে কি করণীয়? আচ্ছা, যেটা সর্বশেষ বললাম এই জায়গা থেকে যদি শুরু করি, কন্টেন্টে অনলাইনে যে অ্যাভেলেবল কন্টেন্ট যেটাতে ওদের অ্যাক্সেস আছে বা এক্সপোজার আছে, এই জায়গা থেকে যদি বলি, মানে আমি যেটা করেছি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, আমি যখন দেখতে পাচ্ছি যে ওরা মানে আমার তো আসলে কন্ট্রোল কম, ও কি দেখছে না দেখছে, তখন আমি প্রথমে যেহেতু আমি এটা নিয়ে গবেষণা করেছি, আমার আরেকটু হয়তো ধারণা তৈরি হয়েছে। আমি আমার সন্তানের সাথে একসাথে বসে দেখেছি ও কি দেখে সেটা বোঝার জন্য। সেখান থেকে দেখে আমি আইডেন্টিফাই করেছি এইগুলো ওর জন্য ঠিক আছে, এগুলো ওর জন্য ঠিক নেই। সেভাবে করে আমি মোটামুটি অ্যাসাইন করে দিয়েছি, তুমি এটা দেখো, এটা খুব ভালো, বা ওই ধরনের কন্টেন্ট আমি ওর জন্য ডাউনলোড করে আমি দিয়েছি, তুমি এটা দেখো, এটা না আমি দেখেছি খুব ভালো লেগেছে, এটা তুমি দেখতে পারো। তার মানে যেমন ধরুন একেবারে শুরুতে বাংলা তো আছেই, সাথে ইংরেজি, সাথে হিন্দি, সাথে অন্য একটা চলে আসে, 3-4টা ভাষা যখন চলে আসে, আমি যেহেতু ভাষা নিয়ে কাজ করি, এটা কিন্তু শিশুদের জন্য খুবই ডিফিকাল্ট, এবং স্পিচ ডিলে যে হয় তার অন্যতম বড় একটা কারণ কিন্তু খুবই কমন। এখন বাইরে শোনে বাংলা, আর ও যে জগতে বাস করে সেখানে একবার ইংলিশ শোনে, একবার জাপানিজ শোনে, একবার কোরিয়ান, একবার চাইনিজ, একবার হিন্দি, মানে নানান রকমের বিষয়। আমি তখন সচেতনভাবে অ্যাসাইন করে দিলাম যে অনলি বাংলা, আর হলো একটু পরে গিয়ে ইংলিশ। তো বাংলা এবং ইংলিশের মধ্যে আমি সীমাবদ্ধ রাখলাম, যাতে করে অন্য ভাষা না আসে এবং স্পিচ ডিলে জাতীয় কোনো বিষয় না হয়। মানে সেরকম কিছু হয়নি। আবার আরেকটা হলো যে কন্টেন্টের জায়গা থেকে কোনটা হলো চাইল্ড ফ্রেন্ডলি, সবই তো চাইল্ড ফ্রেন্ডলি নয়। তো যেগুলো চাইল্ড ফ্রেন্ডলি এরকম করে কিছু আইডেন্টিফাই করলাম। যেমন আমি স্পেসিফিকলি বলতে পারি, ডোরা দ্য এক্সপ্লোরার বলে একটা প্রোগ্রাম ছিল। তো ডোরা, বিশেষ করে যেহেতু 2 মেয়ে, তো ডোরা হলো খুবই ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার, মানে আমি বলবো না পজিটিভ সেন্স, ভালো একটা ক্যারেক্টার, অনেক ভালো এক্সপ্লোরার, তো অনেক ভালো কিছু করে। তো আমি এইটা মানে আমার 2 মেয়েকে আমি গাইড করলাম যে তো এটা দেখতে পারো, মানে এবং আমি দেখেছি 2 জনের মধ্যেই ডোরা দেখতে দেখতে ডোরার মতো চুলের স্টাইল করতে চায় বা ডোরার মতো এটা ওটা করতে চায়, ঠিক আছে, ডোরা ইজ গুড। এরপরে আমি দেখেছি ভালোও হয়, মানে এটা বলছি এই কারণে যে আমরা মা বাবা হিসেবে আমরা তাহলে শিশুদের জন্য অ্যাসাইন করতে পারবো যে ঠিক আছে তুমি তাহলে এটা দেখো, মানে যেহেতু দেখা থেকে আমি বিরত করতে পারছি না, তাহলে আমি ঠিক করে দিতে কিউরেট করতে হবে। হ্যাঁ, একদম কিউরেট করতে হবে। তারপরে আরেকটা, এটা অনেকের কাছে হয়তো সেন্সিটিভ হতে পারে, যেন পেপা পিগ বলে একটা সিরিজ হয়। তো এখন পিগ নিয়ে হয়তো অনেকের সব অন্য সেন্সিটিভিটি থাকতে পারে, সেটা আলাদা বিষয়। আমি যেটা দেখেছি, পেপা পিগে যে ইংরেজিটা ব্যবহার করা হয় একটু স্লো পেসে যায়, এবং এবং শিশুদের শেখার জন্য খুবই দারুণ একটা মানে ওইভাবেই আসলে বোধহয় তৈরি করা। এবং আমার ছোট মেয়ে বিশেষ করে শুধুমাত্র এই পেপা পিগ দেখে আমাদের কোনো রকম কোনো হেল্প ছাড়া স্কুলে যাওয়ার আগে সে দুর্দান্ত ইংরেজি বলতে শিখে গেছে, এবং সে জাস্ট লাইক নেটিভ স্পিকার ইংরেজি বলতে পারে, পরে কিন্তু বাংলা মিডিয়ামে।
একমাত্র কারণ হলো পেপা পিগ। তাহলে ভালো কিছুর জন্য যদি হয়, তাহলে যেহেতু ওরা এই সমস্ত প্রোগ্রাম দেখবেই, তাহলে আমি এটাকে ওইভাবে নিজের একটু দেখে নিয়ে কো-ভিভিং করে আমি একটু বুঝে নিই যে কোনটা ভালো কোনটা খারাপ, তারপরে আমি অ্যাসাইন করি। তো এটা করলে এটা সব মা-বাবার ক্ষেত্রে মানে সমানভাবে সম্ভব না হলেও অন্তত যাদের ক্ষেত্রে সম্ভব তারা তো আমরা একটু চেষ্টা করতে পারি। ভাই এটা খুবই ভালো একটা আইডিয়া, কারণ সত্যি কথা বলতে সব বাবা মার ওরকম সময় সুযোগ কিংবা এই এক্সপার্টিস বা এক্সপেরিয়েন্স এটা কিন্তু থাকবে, এটা স্বাভাবিক না। সো অনেকের থাকতে পারে, অনেকের নাও থাকতে পারে। যাদের থাকতে পারে তারা নিজেরা করতে পারে। আমরাও কিন্তু একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা যদি কিছু কিউরেটেড কন্টেন্টের লিস্ট তৈরি করি, কন্টেন্ট তো আমাদের হয়তো সব তৈরি করতে হবে না, সেই লিস্টে আমরা হচ্ছে অনেকে বাবা মার সাথে শেয়ার করতে পারি যে এইটাতে হচ্ছে এটা এই জিনিসটা বাচ্চারা ভালো শিখতে পারবে, এটা থেকে এই জিনিসটা শিখতে পারবে, এরকম ডিফারেন্ট ক্যাটাগরি করে যার যেটা ইন্টারেস্ট। যেমন কারো হয়তো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির জন্য আমরা রেকমেন্ড করতে পারি যে এই কন্টেন্ট বাচ্চারা দেখতে পারে। কারো হয়তো সায়েন্সে আগ্রহ আছে, তাদের জন্য আমরা রেকমেন্ড করতে পারি এই চ্যানেল দেখলে ওদের মাথায় বেসিক সায়েন্সের আইডিয়া গুলো তৈরি হবে। এটা খুব ভালো একটা জিনিস হতে পারে আমাদের জন্য। খুবই খুবই ভালো। এবং এইখানেও আসলে এই আমি ওই যে বললাম সব মা বাবা তো সচেতন ওইভাবে নন, তো সেক্ষেত্রে আসলে আমাদের জাতীয়ভাবে কিছু করার আছে, এবং আমাদের মিডিয়ারও এখানে একটা বড় রোল আছে। আমি বলবো এই অ্যাওয়ারনেস যদি তৈরি করা হয় বা পেরেন্টিং নিয়ে এই ধরনের আলোচনা, শুধু আলোচনা না, মানে একেবারে দেখিয়ে দেওয়া হয় যে কোনটার মধ্যে কি আছে, তাহলে সেখান থেকে যারা একেবারেই প্রান্তিক পর্যায়ে সাধারণ মা বাবা আছেন, যাদের এত রকমের আসলে সেই সময় নেই বা সেই ক্যাপাসিটিও তাদের নেই, তাদের জন্য এটা ভীষণ কাজের হতে পারে। এবং এখানে হচ্ছে আরেকটা ব্যাপার আছে, যেটা যে কন্টেন্টের তো আসলে অনেক রকম ফের আছে। সো বাচ্চাদের জন্য যখন তারা স্ক্রিনে দেখে খুব ফ্ল্যাশি কন্টেন্ট, খুব ফাস্ট মুভিং, খুব র্যাপিডলি চেঞ্জিং, এগুলো ব্রেনে খুব ইফেক্ট করে, বিকজ বাস্তব জগতের সাথে তো এটার আসলে মিল থাকে না। বাস্তবে যখন কোনো একটা বাচ্চা খেলাধুলা করে, তার হচ্ছে হ্যান্ড মুভমেন্ট হয়, আই মুভমেন্ট হয়, বডি মুভমেন্ট হয়, সে বিভিন্ন দিকে তাকায়, চোখ কাছে দূরে ফোকাস করতে শিখে, সো তার একটা হলিস্টিক ডেভেলপমেন্ট হয়। বাট যখন বাচ্চাটা জাস্ট একটা স্ক্রিনে আবদ্ধ থাকে, তখন লম্বা সময় ধরে সে একই জায়গায় ফোকাস করে এবং তার ব্রেইন হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, কারণ সেখানে খুব র্যাপিডলি চেঞ্জিং কন্টেন্ট দেখানো হয়। সো এই হার্ম থেকে তো ওদেরকে হচ্ছে রক্ষা করতে হবে কোনো না কোনো উপায়ে। বাবা মাকে এই জিনিসটা আসলে বুঝতে হবে অবশ্যই। সেটা হচ্ছে যে আমরা ফিজিক্যাল হার্ম হলে দেখতে পাই যে আমার একটা আঙ্গুল কেটে গেল, হাত কেটে গেল, পা কেটে গেল, বাট ব্রেনের ভিতরে যে ড্যামেজ হচ্ছে কন্টিনিউয়াসলি, এরকম অনেকগুলো স্টাডিজ হয়েছে এই জিনিসগুলো নিয়ে, যে বাচ্চাদের স্ক্রিন টাইমের কারণে ব্রেনের যে একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ারের যে সংযোগ, সেই সংযোগগুলো হচ্ছে উইক হয়ে যাচ্ছে, তাদের সিনাপস কানেকশন গুলো দুর্বল হয়ে যাচ্ছে, ইভেন ব্রেনের গ্রে ম্যাটারের ডেনসিটি কমে যাচ্ছে। এগুলো হচ্ছে এমআরআই করে হচ্ছে দেখানো হয়েছে বিভিন্ন স্টাডিজ এর মধ্যে। সো এইটা বাবা মাকে অবশ্যই সচেতন হতে হবে যে এমন কোনো কন্টেন্ট দেওয়া যাবে না যেটাতে তার হচ্ছে হার্ম হয়। কিন্তু এখন টেকনোলজির যুগ, আমরা বাচ্চাদেরকে হয়তো পুরোপুরি রেস্ট্রিক্ট করে রাখতে পারবো না, কিন্তু এমন কন্টেন্ট দিতে হবে যেটা হচ্ছে তার জন্য এইজ অ্যাপ্রোপ্রিয়েট, তার জন্য উপযোগী। একদম। এবং এখানে টাইমের ব্যাপারটা ইম্পর্টেন্ট, যেটা আমি যদি WHO এর রেফারেন্সটাও দিই, 0 থেকে 2 বছরের শিশুদের জন্য একদম জিরো স্ক্রিন টাইম। এদের জন্য মানে কোনো রকম স্ক্রিনে এক্সপোজার দেওয়াই যাবে না। ভালো স্ক্রিন টাইম বলতেও এখানে কিছু নেই, একদম জিরো। আর 2 থেকে 5 তাদের জন্য দিনে সর্বোচ্চ 1 ঘন্টা, তাও কয়েকটা ইন্টারভেলে, একবারে না, টানা 1 ঘন্টা না, কয়েকটা ইন্টারভেলে দিনে সর্বোচ্চ 1 ঘন্টা। এর থেকে 5-এর উপরে যারা যায় তাদের জন্য যে অবারিত দ্বার তাও নয়, যতটা কম করা যায়। তো আমার মনে হয় যে যেহেতু আমাদের সামাজিক বাস্তবতায় আমরা আসলে স্ক্রিন থেকে দূরে রাখতে পারছি না, রাখতে পারলে তো খুবই ভালো হতো। তো সেক্ষেত্রে 1 থেকে আমি বলবো ম্যাক্সিমাম 2 ঘন্টা, মানে 1 থেকে 1.5 ঘন্টা এরকম, তাও কয়েকটা ইন্টারভেলে যদি দিতে পারি তাহলে খুবই ভালো হয়। এবং ওই যে খুবই ভালো একটা পয়েন্ট বললেন, এটাও আমার চিন্তার একটা জায়গা, যে বাস্তব জীবনের সাথে তো এই ভার্চুয়াল এই জগৎটা মিলবে না, আমরাও যা দেখি সেটা মেলে না, কিন্তু এই অমিলটা যদি অনেক বেশি হয়ে যায়, ওরা না মানে মাঝখানে পড়ে যায় যে কোনটা সত্যি, তাহলে বাস্তব জগতে যেটা দেখে সেটা সত্যি নাকি ভার্চুয়াল ওয়ার্ল্ডে যেটা দেখে সেটা সত্যি। তো ওই জায়গাগুলো আমাদেরও আরেকটু সচেতন হওয়া দরকার। এবং ওই জাতীয় কন্টেন্টে যদি কোনোভাবে তাদের এক্সপোজার হয়েও যায়, আমরা চেষ্টা করতে পারি যত কম সময় ওইখানে ব্যয় করতে পারে। এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয়, যেটা আমি আমার ওই ইসিডির স্টাডি করতে গিয়ে শিখেছিলাম, যে শিশুদের সাথে ওরা যা দেখে সেই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করা, তাতে করে কয়েকটা লাভ হয়। একটা হলো যে ওই বিষয়টায় আপনি আগ্রহ দেখাচ্ছেন, সেটা ওদের ভালো লাগে। আরেকটা হলো আপনি জেনে গেলেন যে ওরা কি দেখছে। আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, ওরা কি শুধু হা করে তাকিয়ে দেখে নাকি বিষয়গুলো ওরা বোঝে।
এই আপনি যখন জিজ্ঞেস করবেন, এটা নিয়ে আলোচনা করবেন, তখন কিন্তু ওর মধ্যে ওই চিন্তাগুলো ও যখন দেখবে এরপরে কাজ করবে, হ্যাঁ। বা এরপরেও জানবে যে এটা নিয়ে হয়তো বাবা বা মা আমাকে জিজ্ঞেস করতে পারে, আলোচনা হতে পারে। তার মানে শুধু তাকিয়ে দেখছে না, এই বিষয়টা ইন্টারনালাইজ করছে, বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করছে, দেখার পরেও হয়তো এটা নিয়ে চিন্তা করছে, যেটা আসলে শেখার ক্ষেত্রে খানিকটা কিন্তু দরজা খুলে দেয়। অবশ্যই ভাইয়া, খুবই ভালো একটা পয়েন্ট বললেন। আমিও যখন আমার বাচ্চাকে বই পড়ে শোনাই বা গল্প পড়ে শোনাই, আমার বাচ্চা অনেক ছোট, ওর 3 বছর সামথিং, আচ্ছা। 3 বছর 4 মাস এরকম। তো ওকে যখন কোনো গল্পের বই পড়ে শোনাই, তখন বইটা আমি একটানা পড়ে শোনাই না, ওকে হচ্ছে কয়েক লাইন বলার পরে জিজ্ঞেস করি যে এখানে কি হলো বলতো। খুবই ভালো প্র্যাকটিস এটা। সো এর মাধ্যমে দেখা যায় যে ওর মনোযোগটা থাকে, ও লম্বা সময় ধরে মনোযোগ দেওয়ার যে প্র্যাকটিসটা, এইটা হচ্ছে ওর তৈরি হয়। পাশাপাশি হচ্ছে বইয়ের প্রতি একটা আগ্রহ থাকার কারণে তখন সে হয়তো মানে মোবাইল নিয়ে ওইভাবে হচ্ছে ট্যান্ট্রাম থ্রো করে না বা মোবাইলটা চায় না, কারণ ওর এন্টারটেইনমেন্ট তো এখানে হয়ে যাচ্ছে। আবার বাবা মার সাথে বন্ডিংটা হচ্ছে, একটা কথাবার্তা হচ্ছে, ব্যাক এন্ড ফোর্থ, সে প্রশ্ন আদান প্রদান করছে, ও অনেক সময় জানতে চাচ্ছে। হয়তো এখানে এমন কোন একটা শব্দ আসলো যেই শব্দটার মিনিং ও জানে না, তখন ও জিজ্ঞেস করে যে এইটা মানে কি। সো এর মাধ্যমে কথাবার্তার থ্রুতে হচ্ছে কানেকশনটা তৈরি হয়। খুবই ভালো একটা এক্সাম্পল দিলেন। এবং প্যারেন্টিং এর জায়গায় এটা এই বিষয়টা আমি আগে হয়তো বলতে পারতাম, মাথায় আসেনি, তা আপনি বলে ভালো হলো, আমি মনে করিয়ে দিলেন। এই শিশুদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করার যে ভালো কতগুলো উপায়, তার মধ্যে আমি বলবো সব থেকে বা অন্যতম ভালো একটা উপায় হলো শিশুদের সাথে মানে বই পড়া। ওরা যখন পড়তে পারে তখন একসাথে বই পড়া, অথবা ছোট যখন থাকে, আপনার মেয়ে 3 বছর, আমি এই কাজ করেছি, এখনো মাঝে মাঝে পড়ে শোনাই। তো বই পড়ে শোনানো। আর সব থেকে বড় কথা হলো যে বই পড়তে শেখার আগে বই মানে ওরা ছিঁড়তে পারে। মানে আমি ওদের অনেক বই, 2 মেয়েকে অনেক বই কিনে দিয়েছি যেগুলো ওদের ছেঁড়ার জন্য। এবং আমি আশপাশে মানুষের থেকে শুনতাম যে টাকা দিয়ে বই কিনে এভাবে নষ্ট করছি। আমি বইয়ের সাথে ওদের সম্পর্কটা তৈরি করাচ্ছি, প্রচুর বই কিন্তু ছিঁড়েছে। আমি ঠিক আছে, আমি সেগুলো ভিডিও করেছি, ঠিক আছে, ওই শব্দ হচ্ছে, পরে ওকে দেখাচ্ছি, ও খুব মজা পাচ্ছে। আসল বিষয় হলো, আমরা দেখেন যে কোনো একটা ফ্যামিলিতে যদি আপনি সন্ধ্যার পরে যান, যেখানে মা বাবা কাছ থেকে ফেরত এসছেন, মানে সবাই বাসাতে আছে, কেউ টিভি দেখছে, কেউ ফোনে আছে, মোস্টলি কিন্তু আমরা স্ক্রিনে দেখতে পাই যদি অন্য কোনো কাজ না করে। এখন ছেলে মেয়েদেরকে বললাম, এখন কিন্তু তোমাদের পড়ার টাইম, তোমরা পড়তে বসো। মা বাবা কেউ টিভি, কেউ ফোনে আছে। তো এটা কি বাস্তবসম্মত? বা না, একদমই সম্ভব না। না। এবং খুব কম পরিবারই আপনি পাবেন যেখানে ছোট ছেলেমেয়েরা দেখেছে তার বাবার হাতে একটা বই, তার মায়ের হাতে একটা বই। এটা খুব রেয়ার একটা কেস। এখন আমি মা বাবা হিসেবে যদি আমার হাতে কখনোই বই না থাকে, ফোন থাকে, নাহলে টিভি থাকে, টিভির সামনে বসে থাকি, অথবা খবরের কাগজ পড়ি, পড়া বলতেই খবরের কাগজ, তাও আজকাল উঠে যাচ্ছে, অনেক কম স্ক্রিনে পড়া হয়। তো এরকম একটা পারিবারিক বাস্তবতায় আমরা কি করে আশা করবো আমাদের সন্তানরা তাদের রিডিং টাইম বলে আলাদা কিছু থাকে? এটা বেশ ডিফিকাল্ট। আমি প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে বলতে পারি যে আমার ছেলের বয়স তো 3 বছর 4 মাস এরকম, 4-5 মাস এরকম। ওর মা কিন্তু ওর পিছনে হচ্ছে একদম সকাল থেকেই এই এফোর্ট গুলা দেয়। যখন সকালে ও ঘুম থেকে ওঠে, নাস্তা করার আগেই ওকে নিয়ে হয়তো কোনো একটা গল্পের বই নিয়ে বা একটা কালারিং বুক নিয়ে বা কোনো একটা অ্যাক্টিভিটি নিয়ে বসে। সো ওর হচ্ছে একটা রুটিন হয়ে গিয়েছে যে সকালবেলা ও ঘুম থেকে উঠে হচ্ছে বই দেখে বা বই পড়ে। তো এখানে আমি বলবো যে একদম ছোট বাচ্চার ক্ষেত্রে তো মায়ের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ। বাবাকে তো হয়তো সারাদিন পায় না, আবার অনেক ওয়ার্কিং মাদার আছেন যারা হচ্ছে হয়তো সারাদিন বাচ্চার সাথে থাকতে পারেন না। বাট ওই যে একদম ছোট বাচ্চা তো, সে তো ঘুমায় মায়ের সাথে, ঘুম থেকে জেগে ওঠে মায়ের সাথে। সো মায়ের ভূমিকাটা আসলে এখানে অনেক বড়। তো ভাইয়া, যেটা বলছিলাম যে আমার বাচ্চার ক্ষেত্রেও ওর আম্মু হচ্ছে এই ইফোর্টটা দেওয়াতে ওর এই অভ্যাসটা তৈরি হয়েছে যে সকালে হয়তো বই পড়ে, তারপর হচ্ছে নাস্তা করে, তারপর আবার হয়তো কিছু অ্যাক্টিভিটিস করে। তো ও অনেক বই হয়তো ছিঁড়ে তারপরে হচ্ছে বইয়ের সাথে সখ্যতাটা তৈরি হয়েছে। বাচ্চা মানুষ, ও তো আর এই জিনিসটা বুঝবে না যে কোনটা ছেঁড়া যায় কোনটা ছেঁড়া যায় না। বাট স্টিল এই জিনিসটা আসলে উচিত। তো এই জিনিসগুলোকে ভাই হচ্ছে কিভাবে দেখেন, বা এখানে যদি কিছু যোগ করতে চান? আচ্ছা, খুবই আরেকটা ইন্টারেস্টিং বিষয়, সেটা হলো ওই যে প্রিন্ট রিচ এনভায়রনমেন্ট বলে না, বা প্রিন্ট রিচ ফ্যামিলি এনভায়রনমেন্ট, এটা কিন্তু আপনি অধিকাংশ বাসাতে গেলেই পাবেন না। অনেক মানে দামি দামি ফার্নিচার পাবেন, অনেক কিছু পাবেন, অনেক রকমের চারিদিকে চোখ ধাঁধানো, বা হয়তো সামর্থ্য বেড়েছে তার প্রমাণ আপনি চারিদিকে তাকালে পাবেন। কিন্তু যেটা পাবেন না সেটা হলো বই, না বড়দের বই না ছোটদের বই। আচ্ছা, ক্লাসে পড়ার বই পাবেন, কিন্তু এর বাইরে খুব আমি আমার বন্ধু পরিচিত আত্মীয় স্বজন যাদের বাসায় গেছি, সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি, খুব রেয়ারলি আপনি কোনো বাসা পাবেন যেখানে শিশুদের জন্য প্রচুর গল্পের বই বা অন্যান্য মানে পাঠ্য বইয়ের বাইরে অনেক রকমের বই দিয়ে তাদের জন্য আলাদা একটা লাইব্রেরি আছে, বা অন্তত একটা বড় শেলফ আছে যেখানে হলো পুরোটাই মানে শিশুদের জন্য কেনা, তাদের পড়ার জন্য বই। রাইট।
তো আমি একদম, যেহেতু আমি এটা নিয়ে কাজ করি, হয়তো সেই কারণেই করেছি। আমার মেয়েদের জন্য কিন্তু আলাদা একটা, মানে আমার একটা রুমই আছে আলাদা, যেটা আমার লাইব্রেরি, আর মেয়েদের জন্য আলাদা একটা মানে বুক শেলফ আছে, যেটা সম্পূর্ণ ওদের বই। তো এখন ওই একটাতে হচ্ছে না, এখন মনে হচ্ছে আরেকটা কিনতে হবে আর কি। তো এইটা হওয়ার সুবিধা যেটা আমি দেখেছি, বই পড়ার অভ্যাস দুইজনের মধ্যেই তৈরি হয়েছে। এখন প্রথমে তো ছিঁড়েছে, তো ওই ওই আশপাশে তো বই দেখেছে, বইয়ের সাথে ওই সখ্যতা কিন্তু ওদের একদম ছোটবেলা থেকেই হয়েছে। এবং অদ্ভুত অনেকগুলো বিষয় আমি দেখেছি, অদ্ভুত মানে ইন আ পজিটিভ সেন্স। আমি যখন হয়তো একটা বই নিয়ে পড়ছি, আমার মেয়ে, তখন মনে আছে তখন 2.5 থেকে 3 এরকম হবে, একটা ও তখন পড়তে পারে না, তো একটা বই নিয়ে পাতা উল্টাচ্ছে এবং শব্দ করছে, মানে এমনিতে দূর থেকে শুনলে মনে হবে ডেফিনেটলি সে পড়ছে, আসলে সে মানে পড়ার ভান করছে আর কি। তো এটাও তো খুব ইন্টারেস্টিং একটা বিষয়। তো এভাবে করে আস্তে আস্তে মানে পড়ার অভ্যাসটা তৈরি হয়। তো আমাদের মানে মা বাবা হিসেবে মা বাবাদের জন্য বলবো যে আমাদের শিশুদের জন্য আমরা যদি অন্য যা যা কিনি, খেলনার পেছনে আমরা অনেক ব্যয় করি, কাপড় চোপড়ের পেছনে ব্যয় করি, খাবার দাবারের পেছনে ব্যয় করি, বইয়ের দাম আগের তুলনায় বাড়লেও এখনো কিন্তু বই মোটামুটি এখনো মানে 100-200 টাকার মধ্যে ভালো ভালো বই পাওয়া যায়। তো আমরা যদি শিশুদের জন্য অনেক বেশি বই কিনি এবং সেই বই কেনার ক্ষেত্রে আমরা নিজেরাই যেন শতভাগ সিদ্ধান্ত না নিয়ে দিই, ওদেরকে বই মেলাতে নিয়ে বা বইয়ের দোকানে নিয়ে ছেড়ে দিতে পারি, ওর যেটা ভালো লাগে ও সেটা কিনুক, সেটা পড়ুক। তো এভাবে যদি বইয়ের সংখ্যা বাড়ে, ওর রিডিং টাইমটা যদি বেশি হয়, অটোমেটিকলি তখন কিন্তু অনলাইনে কন্টেন্টের টাইম কমে গেল। সব থেকে বড় কথা, মানে এই বইয়ের সাথে যত সখ্যতা হবে তত তার মানে তার সামগ্রিক বিকাশের জন্য ভীষণ ভালো। এই কাজটা যদি মা বাবা হিসেবে আমরা করতে পারি, তাহলে অনেকখানি ওই যে ওই মানে নেতিবাচক যে প্রভাবগুলো আছে তার থেকে খানিকটা আমরা দূরে রাখতে পারি। বই তো বাচ্চাদের ব্রেইন ডেভেলপমেন্টে অনেক হেল্প করে, কারণ বই হচ্ছে পড়ে তাকে ওটা চিন্তা করতে হয়, ইমাজিন করতে হয়, কনসেন্ট্রেশনের তার হচ্ছে অ্যাবিলিটি বাড়ে, যেটা এখন খুব কমে যাচ্ছে, বাচ্চাদের অ্যাটেনশন স্প্যান অনেক কমে যাচ্ছে। ওই যে স্ক্রিন টাইম, আপনি তো ইঞ্জিনিয়ার মানুষ, এটা আমার থেকে আরো ভালো জানেন। মানে ওরা যত বেশি স্ক্রিনে টাইম স্পেন্ড করছে, তত বেশি ওদের অ্যাটেনশন স্প্যান কমে যাচ্ছে, এবং তার সাথে অন্যান্য আরো অনেক বিষয় জড়িত আছে। তো এখন এখানে যদি অফলাইনে তাদের সাথে ইন্টারাকশন, বড়দের ইন্টারাকশন, ছোটদের ইন্টারাকশন যদি বেশি না হয়, তাহলে এটা তো আসলে হতেই থাকবে। এবং এটার আমার মানে আমি যতটুকু এই বিষয়টা নিয়ে পড়াশোনা করেছি, আমি যতটুকু জানি, এটা সব থেকে বড় উপায় হলো ওদেরকে অনলাইন থেকে যথাসম্ভব মানে দূরে তো আমি একদম রাখতে পারছি না, কিন্তু অফলাইনে ওদের সাথে অ্যাক্টিভিটি যদি আমরা আরো বেশি করতে পারি, মা বাবার সাথে বন্ডেজ, অন্য শিশুদের সাথে খেলাধুলার সুযোগ, রিডিং টাইম বাড়ানো, আমরা ওদেরকে পড়ে শোনাতে পারি। আর একটা মজার বিষয় হলো, ওরা যেটা পড়েছে সেটা নিয়ে ওদের সাথে গল্প করা, আমরা ওটা যদি চট করে পড়ে ফেলি, পরে ওইটা নিয়ে ওদের সাথে একটা ডিসকাশন করা। আমি তো ওদেরকে বুক রিভিউ লিখতে দিই আমার মেয়েদেরকে, পড়েছে, অনেক সময় লিখতে চায় না, আমি না এটা লিখো না, তুমি লিখো, যদি ভালো হয় আমি ফেসবুকে দিয়ে দিব, যাতে অন্যরাও জানতে পারবে, তখন তারাও এটা পড়তে তখন ইন্টারেস্টেড হবে। তো এই কাজগুলোও করি, মানে এই সমস্ত মানে বিষয়গুলো নিয়ে ওদের মধ্যে, মানে ওদের সাথে এগুলো নিয়ে থাকা, যাতে করে ওদের মাথায় অন্য চিন্তাগুলো কম আসে আর কি। ভাইয়া, আরেকটা বিষয় এর সাথে রিলেটেড, এটা আসলে হচ্ছে বেশ সেনসিটিভ ইস্যু, এবং হচ্ছে মানে ইট ব্রেকস মাই হার্ট টু সে দ্যাট, সেটা হচ্ছে যে একটা বয়সের পরে এসে বাবা মার ওইরকম আসলে কন্ট্রোল থাকে না যে বাচ্চা হচ্ছে মোবাইলে বা ইন্টারনেটে কি করছে। সো দেখা যায় তারা খুব ইজিলি, মানে জিনিসগুলো আসলে এত অ্যাক্সেসিবল হয়ে গেছে, এটা আসলে হচ্ছে যারা করে তারা তো আসলে বাই ডিজাইনই এটা করে, যে এই ট্র্যাপে ফেলার জন্য। সেটা হচ্ছে বাচ্চারা হার্মফুল কন্টেন্ট, ইভেন পর্নোগ্রাফি, এগুলোতে আসক্ত হয়ে যায়, এবং ইভেনচুয়ালি হচ্ছে ড্রাগ অ্যাবিউজের মতো হচ্ছে জিনিসে কিন্তু বাচ্চারা বেশ অল্প বয়সে জড়িয়ে পড়ে। সো ভাই, আপনি যেহেতু স্কুল কলেজে বাচ্চাদেরকে নিয়ে কাজ করেছেন, টিচারদেরকে নিয়ে কাজ করেছেন, অবশ্যই জানেন ইভেন এখন স্কুল কলেজে এই জিনিসগুলোর অ্যাক্সেস অনেক বেশি। বাচ্চারা হচ্ছে একজন হয়তো আরেকজনের থেকে নিয়ে দেখে, বা এগুলোতে হচ্ছে সামহাউ জড়িয়ে যায়। সো এইটা আসলে ব্যাটল করার উপায় কি? আচ্ছা, এটাও আরেকটা খুবই ইন্টারেস্টিং বিষয়। আমি বলবো সবার আগে ওই যে কন্টেন্ট, ওরা কি একটা ওভারঅল একটা প্যারেন্টাল মনিটরিং তো লাগবেই, কিন্তু এটা তো পরে। আমি বলবো সবার আগে সন্তানের সাথে মা বাবার যে বন্ডেজ, এই বন্ডেজটা হলো সবার আগে সব থেকে বেশি ইম্পর্টেন্ট বিষয়। এবং আমি বলবো যে এটা হয়তো আমার কথা শুনে অনেকে অবাক হতে পারেন, আমি বলবো যে কোনো সময়ের তুলনায় মা বাবার সাথে সন্তানদের বন্ডেজটা কমে গেছে। আমরা অ্যাপারেন্টলি দেখছি যে না, তারা তো খুবই ক্লোজ প্রক্সিমিটিতে থাকে, কিন্তু আসলে বন্ডেজ কমে গেছে। আমার সন্তানের সাথেই হয়তো আমি বসে আছি, সে হয়তো টিভিতে কিছু দেখছে বা ফোনে কিছু দেখছে, আমি অন্য কিছু নিয়ে আছি। তো এইটা তো এই ক্লোজ প্রক্সিমিটি মানেই তো ওর সাথে আমার ওই ইন্টারাকশনটা ওইভাবে হচ্ছে না। এবং সন্তানদের তাদের মেজাজ মর্জি বোঝা, তাদের সাথে ওই যে একটা আত্মিক বন্ধন, সেই বন্ধনটা যদি বাড়াই এবং তার সাথে যদি আমার কোয়ালিটি টাইম স্পেন্ড করার মাত্রাটা যদি বাড়াই,
অটোমেটিকলি কিন্তু ওই জায়গাগুলোতে ওদের আগ্রহটা তখন কম থাকবে আর কি, তার কারণ ওর তো ভালোভাবে টাইম মানে কোয়ালিটি টাইম স্পেন্ড করার বা হ্যাপি টাইম স্পেন্ড করার তো অপশন অনেকগুলো আছেই। আরেকটা হলো যে মনিটরিং, আমার সন্তান কি দেখছে না দেখছে আমি যদি একেবারেই নজর না রাখি, মানে আমার যদি সেই সময়ই না থাকে যে ওরা কি করছে এটা ওদের ব্যাপার, বা অনেক ক্ষেত্রে আমি এক্ষেত্রে বাবাদেরকে বেশি দায়ী করব, বাবারা পুরোটাই মায়ের উপরে ছেড়ে দেন, এক মা কয় দিকে যাবেন, সেক্ষেত্রে বাবাদের একটা বিরাট বড় দায়িত্ব আছে। এবং আমি একেবারে বাবা হিসেবে বা আমার আশপাশে বন্ধু আত্মীয় মানে কলিগ সবাইকে দেখেই আমি বলছি, বাবাদের মধ্যে একটা টেন্ডেন্সি অনেকের মধ্যেই দেখা যায়, সবাই না, তারা অফিস চাকরি করলে অফিস থেকে সবাই সরাসরি বাসায় আসেন না, তারা হয়তো অন্য কোনো কাজে বা অন্য কোনো এন্টারটেনমেন্টে তারা ব্যস্ত থাকেন। বাসায় আসতে আসতে ডিনার টাইম হয়, ডিনারের পরে হয়তো তার খানিকটা নিজের প্লেজার, টিভি দেখা হোক অন্য কিছু হোক, এরপরে ঘুমিয়ে পড়েন আর কি। সন্তানদের সাথে কিন্তু বাবার কোয়ালিটি টাইম খুবই কম। সকালবেলা ওরা ঘুম থেকে ওঠার আগে হয়তো সে অফিসে চলে যাচ্ছে, আর রাত্রেবেলা যখন ফিরছেন তখন হয়তো সর্বোচ্চ 1 ঘন্টা সন্তানদের সাথে দেখা হয়, কিন্তু কোয়ালিটি টাইমের কথা যদি বলি হয়তো হাই হ্যালো ছাড়া আর বেশি কিছু হয় না। এটা মোটামুটি প্রতিদিনের রুটিন। এরকম রুটিন যদি হয় সেই সন্তানদের আসলে বিপথে যাওয়াটা তো খুব স্বাভাবিক বিষয় হয়ে যায় না? তো এখানে মা বাবাদের এই দায়িত্বগুলো একটু পালন করা খুব জরুরি। মানে আসলে আমি বলি কি, আমি যেহেতু প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করি, এটাও একটা সন্তানও কিন্তু এক অর্থে একটা প্রজেক্ট। সেই প্রজেক্টটা ঠিক মতো রান করছে কিনা সেটা দেখা তো আমার দায়িত্ব। সেটা মনিটরিং অ্যান্ড যদি ঠিক মতো না চলে সেটা আবার সেই জায়গাতে বটলনেক্স যেগুলো আছে সেগুলো আইডেন্টিফাই করা এবং সেভাবে করে ইন্টারভেনশন দেওয়া। সেটা যদি না করি, আমি শুধুই যদি মনে করি প্রকৃতির নিয়মে সব হয়ে যাবে, তা তো আসলে হয় না। তো এই অনলাইনে এক্সপোজার বলেন, এই ধরনের কন্টেন্টে এক্সপোজার বলেন, এবং ফ্রাস্ট্রেটেড যখন থাকে বিশেষ করে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে, হ্যাঁ হ্যাঁ, অনেক রকমের চেঞ্জ হয়। তো আসলে আমাদের সময় তো আমরা বুঝিনি ওইভাবে, এখন তো ওরা অনেক বেশি ইনফরমেশন ওদের মাথায় আসে, ওরা না অনেক বেশি বুঝতে পারে, এই চেঞ্জগুলো বুঝতে পারে। প্রি টিনে একটা বড় ধরনের চেঞ্জ আসে, আবার টিনেজে আরেক ধরনের চেঞ্জ আসে, আবার মানে টিনেজ থেকে অ্যাডাল্টহুডে যখন যায় সেখানে আবার আরেক ধরনের চেঞ্জ, মানে ফিজিক্যাল মেন্টাল, এগুলো তো অনেক ভারী ভারী বিষয়। এগুলো সামাল দেওয়ার জন্য তো আসলে একটা সুন্দর একটা পারিবারিক আবহাওয়া থাকা দরকার, শিশুদের সাথে বড়দের একটা সুন্দর সম্পর্ক থাকা দরকার। তো এই জায়গাটাতে যখন গ্যাপ হয়ে যায় তখন কিন্তু অটোমেটিকলি ওরা অন্যদিকে ধাবিত হয়, এবং তার রেজাল্ট বোধহয় আপনি যেটা বললেন সেই দিকে হচ্ছে আর কি। তাও আমি যেটা মানে বললাম এত কথা বলে, যে সবার আগে শিশুদের সাথে আমাদের বন্ডেজটা আরেকটু স্ট্রং করা দরকার, ওদের সাথে আমাদের সময় কোয়ালিটি টাইম স্পেন্ড করার মাত্রাটা বাড়ানো দরকার, ওদের যেন আমাদের সাথে একসাথে চলার, কথা বলার, সময় কাটানোর জগৎ তৈরি হয়, শুধু যেন ভার্চুয়াল জগৎটাই ওদের জগৎ না হয়। তো এটা যদি করতে পারি তাহলে আমার ধারণা এটা অত বেশি হবে না। হ্যাঁ, মানে সন্তানের সবচেয়ে বড় বন্ধু আসলে বাবা মারই হওয়া উচিত। একদম একদম একদম। ওই অনেস্টি, ওই ক্ল্যারিটি এবং ওই স্পেসটা তাদেরকে অবশ্যই দেওয়া উচিত। একেবারেই তাই, একেবারেই তাই। ভাই, আমরা তো অনেক কিছু নিয়ে আলাপ করলাম। আসলে এত অল্প সময়ে সবকিছু নিয়ে আলাপ করাও সম্ভব না, বাট আশা করব যে আমরা যে আলাপগুলো করেছি দর্শকরা যারা এই পর্যন্ত দেখেছেন তারা হয়তো অনেক কিছু কানেক্ট করতে পেরেছেন। তো ভাইয়া, শেষ করার আগে আমি আপনার কাছেই যাব যে আমাদের প্যারেন্টসরা যারা দেখছেন এবং টিচাররা বিশেষ করে যারা দেখছেন, তাদের উদ্দেশ্যে কিছু বলা দিয়ে বা তাদের উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ দিয়ে আমরা আজকের অনুষ্ঠানটার ইতি টানবো। আচ্ছা, যেহেতু শিক্ষক এবং অভিভাবক দুই গ্রুপকেই আপনি মেনশন করেছেন, আমি বলবো যে যে জিনিসটা খুব বেশি হওয়া দরকার কিন্তু আমার কাছে মনে হয় যে এখনো হচ্ছে না, সেটা হলো শিক্ষক একটা কমিউনিটি, পেরেন্টস আরেকটা কমিউনিটি, অনেকটা আলাদা থেকে যাচ্ছে। এই আলাদা থাকাটা খুবই বিপজ্জনক। এবং ওই যে সবার টার্গেট কিন্তু আমার শিশুকে শেখানো, তাকে আরো ভালোভাবে মানুষ করা। মা বাবা হিসেবে আমরা তাই চাচ্ছি, স্কুল থেকে শিক্ষকেরও কিন্তু একই কাজ, তারা সেই কাজটাই করছেন। তো মা বাবার সাথে শিক্ষকদের যদি কোলাবোরেশন, কোঅর্ডিনেশনটা ভালো হয়, এবং আমরা প্রত্যেকেই যেহেতু আমাদের দুই পক্ষের আলটিমেট টার্গেট একই, তো সেই জায়গা থেকে যে আমাদের মধ্যে যদি কোলাবোরেশন না থেকে বরং আমরা দুইজন দুইভাবে এগোই, তাহলে হবে কি, এটা ওই বিজ্ঞানের বিষয় আপনি আমার থেকে ভালো বুঝবেন, যে আমরা একটা শিশু কিনে যদি দুই পাশ থেকে দুই পক্ষ আলাদাভাবে টানতে থাকি তাহলে ওর কিন্তু গতি শূন্য। তো আমরা কিন্তু ওরকম একটা কখনো কখনো দেখতে পাই যে গতি শূন্য হয়ে যায়। স্কুল তাকে একভাবে নিচ্ছে, পেরেন্টস আরেকভাবে নেওয়ার চেষ্টা করছে, মাঝখান থেকে সে কনফিউজড হয়ে যে জায়গায় ছিল সেখানেই আছে। তো এই কোঅর্ডিনেশন আমরা যত বেশি করতে পারবো, স্কুলেরও দায়িত্ব এখানে মা বাবাদেরকে আরো বেশি ইনভলভ করা, আবার মা বাবারও দায়িত্ব স্কুলের সাথে আরো বেশি ইনভলভ হওয়া, স্কুলের ভুল না ধরে স্কুলের সাথে কিভাবে আরো এক হয়ে একটা টিমে মানে আমরা কাজ করতে পারি সেই চেষ্টাটা করা। তাহলে আমার মনে হয় এই গ্যাপটা অনেকখানি পূরণ হবে, এবং আলটিমেটলি আমাদের সন্তানদের ভালোর জন্য তো এত আয়োজন, সেটা আরো ভালোভাবে করতে পারবো। ইনশাল্লাহ, ইনশাল্লাহ ভাইয়া।
ভাইকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে এই সময়টা দিলেন, এবং প্রিয় দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আজকের আলোচনাটা শোনার জন্য। তো আশা করি এই ধরনের আলোচনাগুলো আমরা চালিয়ে যেতে পারবো, এবং ভাইয়ার মতো এক্সপার্ট যারা আছেন তাদের হেল্পগুলো আমরা প্রতিনিয়ত পাবো, এবং এর থ্রুতে আমরা আমাদের সন্তানদের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে পারবো। তো এই কামনায় সবার কাছ থেকে আজকে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।